আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। এটি অ্যাডজেক্টিভ ক্লজের বিস্তারিত ক্লাস। আর যা যা শেখা যাবে এই ক্লাসে: 1. অ্যাডজেক্টিভ অথবা রিলেটিভ ক্লজ কি। 2. ডিফাইনিং অথবা রেস্ট্রিকটিভ অথবা আইডেন্টিফাইং ক্লজ কি। 3. নন ডিফাইনিং অথবা নন রেস্ট্রিকটিভ অথবা নন আইডেন্টিফাইং ক্লজ কি। এবং 4. নাউন ক্লজ এবং অ্যাডজেক্টিভ ক্লজের মধ্যে পার্থক্য কি। ক্লাসটি শেষ পর্যন্ত দেখলে অবশ্যই উপকৃত হবেন। ভিউয়ার্স, এই ক্লাসটি এমনভাবে সাজানো হয়েছে, প্রতিযোগিতামূলক পরীক্ষায় যে প্রশ্নগুলো এই অ্যাডজেক্টিভ অথবা রিলেটিভ ক্লজ সম্পর্কে আসে সেগুলো খুব সহজে উত্তর করতে পারবেন, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। এবং ফ্রি হ্যান্ড রাইটিংয়ের জন্য শত শত সেন্টেন্সেস খুব সহজেই তৈরি করতে পারবেন। সে কারণেই এই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ, আশা করি শেষ পর্যন্ত দেখবেন। ভিউয়ার্স, প্রথমেই দেখুন অ্যাডজেক্টিভ ক্লজ কি। অ্যাডজেক্টিভ ক্লজ হচ্ছে একটি ডিপেন্ডেন্ট ক্লজ, যেটি একটি সেন্টেন্সে অ্যাডজেক্টিভের কাজ করে। প্রথমে 3টি সেন্টেন্স দেখুন। বইটা আমার, দ্য বুক ইজ মাইন। টেবিলের উপর থাকা বইটা আমার, দ্য বুক অন দ্য টেবিল ইজ মাইন। যে বইটা টেবিলের উপর আছে সেটা আমার, দ্য বুক উইচ ইজ অন দ্য টেবিল ইজ মাইন। তো ভিউয়ার্স, প্রথম সেন্টেন্সে বলা হচ্ছে বইটা আমার। বই হচ্ছে নাউন, বইটা সেজন্য ইংরেজিতে দ্য বুক ইজ মাইন। দ্য বুকও একটা ফ্রেজ, কারণ একগুচ্ছ শব্দ যেখানে আপনারা ফ্রেজ জানেন যে একগুচ্ছ শব্দ যেখানে সাবজেক্ট এবং ভার্বের কোনো সমন্বয় থাকে না। এখানেও দ্য একটি শব্দ, বুক একটি শব্দ, এবং এটা বুক হচ্ছে হেডওয়ার্ড আর হেডওয়ার্ড হচ্ছে নাউন, এবং এটি সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে, সেজন্য এটি নাউন ফ্রেজ। কিন্তু এই বুক সম্পর্কে আরও তথ্য দিতে পারেন এইভাবে যে টেবিলের উপর থাকা বইটা আমার। আমি কিন্তু শুধু বলছি না এই সেন্টেন্সে যে বইটা আমার, বলছি টেবিলের উপর থাকা বইটা আমার, সেজন্য দ্য বুক অন দ্য টেবিল ইজ মাইন, এটা অ্যাডজেক্টিভ ফ্রেজ। এখন প্রশ্ন হচ্ছে কেন অন দ্য টেবিল অ্যাডজেক্টিভ ফ্রেজ? এর কারণ হচ্ছে যখন একটি শব্দকে, আপনারা জানেন যে অ্যাডজেক্টিভ হচ্ছে নাউন বা প্রোনাউনকে যখন মডিফাই করে কোনো শব্দ তাকে বলা হয় অ্যাডজেক্টিভ, তখন সেটাকে আমরা শব্দ বলবো। কিন্তু যখন একগুচ্ছ শব্দ থাকবে, সেই একগুচ্ছ শব্দ যদি নাউনকে ডেসক্রাইব করে তখন সেটা হয় ফ্রেজ না হয় ক্লজ। এখানে অন দ্য টেবিল একগুচ্ছ শব্দ, অন দ্য টেবিল, এটা ফ্রেজ, কারণ এখানে সাবজেক্ট এবং ভার্বের কোনো সমন্বয় নেই, শুধু রয়েছে অন দ্য টেবিল। এটা স্ট্রাকচারালি প্রেপোজিশনাল ফ্রেজ, কিন্তু ফাংশনালি এটা অ্যাডজেক্টিভ ফ্রেজ। কেন? কারণ বুক হচ্ছে নাউন, আর নাউনকে তথ্য দিচ্ছে অন দ্য টেবিল ইজ মাইন, মানে আমি শুধু বলছি না যে বইটা আমার। কোন বইটা? উইচ বুক? উত্তর কিন্তু টেবিলের উপর, মানে টেবিলের উপর থাকা বুকটা। সেজন্য এই অন দ্য টেবিল বুককে ডেসক্রাইব করছে বা বুককে মডিফাই করছে, সেজন্য অন দ্য টেবিল এখানে অ্যাডজেক্টিভ ফ্রেজ। কারণ নাউনকে যখন একগুচ্ছ শব্দ মডিফাই করবে তখন সেটা হয় ফ্রেজ না হয় ক্লজ, আর এটি ফ্রেজ কারণ এখানে সাবজেক্ট এবং ভার্বের কোনো সমন্বয় নেই। এই ফ্রেজকে আপনি ক্লজে রূপান্তরিত করতে পারবেন এইভাবে যে যে বইটা টেবিলের উপর আছে সেটা আমার। এখানে দেখুন সাবজেক্ট এবং ভার্বের সমন্বয় রয়েছে, এখানে কিন্তু শুধু বলছি না যে বইটা আমার,
এখানেও বলছি যে বইটা টেবিলের উপর আছে সেটা আমার। তাহলে এই যে বইটা টেবিলের উপর আছে, এখানে কিন্তু সাবজেক্ট হচ্ছে যে, আর টেবিলের উপর আছে, এখানে আছে হচ্ছে ভার্ব। সেজন্য এই অংশটা যে টেবিলের উপর আছে, তাহলে যে এখানে সাবজেক্টের কাজ করছে, এই উইচ, আর ইজ হচ্ছে ভার্ব। তো উইচ ইজ অন দ্য টেবিল, এখানে সাবজেক্ট আর এটা ভার্ব, মানে সাবজেক্ট এবং ভার্বের সমন্বয় রয়েছে এই শব্দগুচ্ছের মধ্যে, উইচ ইজ অন দ্য টেবিল। সেজন্য এই উইচ ইজ অন দ্য টেবিল এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। এখন প্রশ্ন হচ্ছে যে সেটার ইংরেজি নেই কেন? সেটা হচ্ছে দ্যাট মানে সেটা। তাহলে সেটার ইংরেজি কি আমাদের এখানে দ্যাট দেওয়ার প্রয়োজন আছে? মোটেই এর প্রয়োজন নেই। কারণ হচ্ছে আমরা যখন এই অংশটুকু বাদ দিচ্ছি, অ্যাডজেক্টিভ ফ্রেজ, যেটা অতিরিক্ত তথ্য দেওয়া হয়েছে যে টেবিলের উপর আছে, এই অংশটুকু যদি বাদ দিই তাহলে থাকে কিন্তু বইটা সেটা আমার। এটা কি বলা যায় যে বইটা সেটা আমার? সেজন্য বাংলাতে আমরা সেটা ধরে নিচ্ছি, কিন্তু ইংরেজিতে কিন্তু সেটা দেওয়ার কোনো প্রয়োজন নেই। সেজন্য বলবো থাকে এরকম যে দ্য বুক ইজ মাইন, এরকম থাকে। দ্য বুক দ্যাট ইজ মাইন এটা বলা যাবে না, দ্য বুক ইজ মাইন, এবং এটি প্রিন্সিপাল ক্লজ। আর উইচ ইজ অন দ্য টেবিল এটি ডিপেন্ডেন্ট ক্লজ অথবা সাবঅর্ডিনেট ক্লজ। আর আপনারা দেখেছেন সংজ্ঞার মধ্যে যে অ্যাডজেক্টিভ ক্লজ হচ্ছে একটি ডিপেন্ডেন্ট ক্লজ। এই ক্লজটি ডিপেন্ডেন্ট ক্লজ কেন? কারণ এই ক্লজটি একা একা বা নিজে নিজে সম্পূর্ণ সেন্স দিতে পারে না। আপনি যদি কাউকে বলেন যে টেবিলের উপর আছে, এটা কি বলা যায় যেটা টেবিলের উপর আছে বা যে টেবিলের উপর আছে? এটা বলা যায় না। সেজন্য এটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ, অর্থাৎ বইটা আমার এই অংশের উপর নির্ভর করছে। কিন্তু আপনি যদি বলেন যে বইটা আমার, এটা কিন্তু সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে। আপনি কাউকে বললেন যে বইটা আমার, সেজন্য এটি সম্পূর্ণ অর্থ দিতে পারে বলেই এটি প্রিন্সিপাল ক্লজ বা মেইন ক্লজ। তো বইটা আমার এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, প্রধান ক্লজ, মেইন ক্লজ, যেটি কারোর উপর নির্ভর করে না, নিজে নিজে সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে। আর যে টেবিলের উপর আছে এটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ। সে কারণে কিন্তু অ্যাডজেক্টিভ ক্লজ হচ্ছে একটি ডিপেন্ডেন্ট ক্লজ। এই ডিপেন্ডেন্ট ক্লজ এই একগুচ্ছ শব্দ বইটাকে তথ্য দিচ্ছে, যে আমি বলছি না যে শুধু বলছি না বইটা আমার, বলছি যে টেবিলের উপর আছে। তাহলে এই শব্দগুচ্ছ বইটাকে ডেসক্রাইব করছে। আর বই হচ্ছে একটা নাউন। আর আপনারা জানেন যে নাউনকে যখন কোনো শব্দগুচ্ছ মডিফাই করবে তখনই সেই শব্দগুচ্ছ অ্যাডজেক্টিভ অথবা ফ্রেজ। আর এই শব্দগুচ্ছ এর মধ্যে সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব বা সাবজেক্ট এবং ভার্বের সমন্বয় রয়েছে, সেজন্য এটি ক্লজ। সেজন্য উইচ ইজ অন দ্য টেবিল এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। আশা করি বুঝতে পেরেছেন যে বইটা আমার, দ্য বুক ইজ মাইন, আর টেবিলের উপর থাকা বইটা আমার, দ্য বুক অন দ্য টেবিল ইজ মাইন, অ্যাডজেক্টিভ ফ্রেজ। আর যে বইটা টেবিলের উপর আছে সেটা আমার, দ্য বুক উইচ ইজ অন দ্য টেবিল ইজ মাইন, এটা অ্যাডজেক্টিভ ক্লজ। আশা করি বুঝতে পেরেছেন। তো আরও কিছু এক্সাম্পলস দেখুন, বিষয়টি আরও একটু ক্লিয়ার হয়ে যাবে। যেমন ছেলেটা আমার ভাই, দ্য বয় ইজ মাই ব্রাদার। ছেলেটা আমার ভাই, সেজন্য দ্য বয় ইজ মাই ব্রাদার, এটা একটা সেন্টেন্স। এখন এটাকে বলা যেতে পারে রাস্তার উপর দাঁড়িয়ে থাকা ছেলেটা আমার ভাই। তো এখানে দেখুন যে রাস্তার উপর দাঁড়িয়ে থাকা ছেলেটা আমার ভাই, এখানে এই ছেলেটা সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে এই শব্দগুচ্ছ, যে রাস্তার উপর দাঁড়িয়ে থাকা ছেলেটা। আমি শুধু বলছি না যে ছেলেটা আমার ভাই, আমি বলছি রাস্তার উপর দাঁড়িয়ে থাকা ছেলেটা আমার ভাই। সেজন্য এই রাস্তার উপর দাঁড়িয়ে থাকা এই শব্দগুচ্ছ ছেলেটাকেই ডেসক্রাইব করছে। আর ছেলেটা হচ্ছে নাউন, সেজন্য এই রাস্তার উপর দাঁড়িয়ে থাকা এই শব্দগুচ্ছ হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ। ফ্রেজ কেন? কারণ এর মধ্যে কোনো সাবজেক্ট এবং ভার্বের সমন্বয় নেই। দাঁড়িয়ে থাকা নন ফাইনাইট ভার্ব, সেজন্য ইংরেজি হয়ে যাবে এরকম, দ্য বয় ইজ স্ট্যান্ডিং অন দ্য রোড ইজ মাই ব্রাদার। এটা অ্যাডজেক্টিভ ফ্রেজ। কেন অ্যাডজেক্টিভ ফ্রেজ?
স্ট্যান্ডিং অন দ্য রোড, এখানে সাবজেক্ট এবং ভার্বের সমন্বয় নেই, সেজন্য এটা ফ্রেজ। আর কেন অ্যাজেক্টিভ ফ্রেজ? কারণ এই বয়কে তথ্য দিচ্ছে। যখন কোনো নাউনকে ডেসক্রাইব করবে সেটাই হচ্ছে অ্যাজেক্টিভ, আর সেটা অ্যাজেক্টিভ হতে পারে, অ্যাজেক্টিভ ফ্রেজ হতে পারে, অ্যাজেক্টিভ ক্লজও হতে পারে। এটাই এখানে আপনি খুব সহজে ক্লজও করতে পারবেন এইভাবে যে ছেলেটা রাস্তার উপর দাঁড়িয়ে আছে সে আমার ভাই। তো দেখুন এখানে কিন্তু এই যে রিলেটিভ প্রোনাউন, এই হু, এটি সাবজেক্টের কাজ করছে, আর রাস্তার উপর দাঁড়িয়ে আছে তখন এটি ভার্বের কাজ করছে। সেজন্য এটা একটা ক্লজ, কারণ সাবজেক্ট এবং ভার্বের সমন্বয় রয়েছে। আমি শুধু বলছি না রাস্তার উপর দাঁড়িয়ে থাকা যদি আপনি এরকম বলেন তাহলে এটি নন ফাইনাইট ভার্ব হয়ে যাচ্ছে, আর এখানে কোনো সাবজেক্টও নেই, সেজন্য এটা অ্যাডজেক্টিভ ফ্রেজ। কিন্তু আপনি যদি বলেন যে ছেলেটা রাস্তার উপর দাঁড়িয়ে আছে সে আমার ভাই, এখানে যে হচ্ছে সাবজেক্টের কাজ করছে, কারণ ছেলেটার পরিবর্তে যে বসেছে, আর রাস্তার উপর দাঁড়িয়ে আছে হচ্ছে এখানে ফাইনাইট ভার্ব, সেজন্য এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। আর যে রাস্তার উপর দাঁড়িয়ে আছে এই অংশটুকু আসলে ছেলেটাকে ডেসক্রাইব করছে, সেজন্য এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। ইংরেজি করলে হয়ে যাবে দ্য বয় হু ইজ স্ট্যান্ডিং অন দ্য রোড ইজ মাই ব্রাদার। এখানে অ্যাডজেক্টিভ ক্লজ এটি। দেখুন হু হচ্ছে এখানে সাবজেক্টের কাজ করছে, রিলেটিভ প্রোনাউন হু, বয়ের পরিবর্তে বসেছে, আর স্ট্যান্ড হচ্ছে এখানে ফাইনাইট ভার্ব। তো হু ইজ স্ট্যান্ডিং অন দ্য রোড, যে রাস্তার উপর দাঁড়িয়ে আছে, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। আশা করি বুঝতে পেরেছেন। ছেলেটা আমার ভাই, দ্য বয় ইজ মাই ব্রাদার। আর রাস্তার উপর দাঁড়িয়ে থাকা ছেলেটা আমার ভাই, দ্য বয় স্ট্যান্ডিং অন দ্য রোড ইজ মাই ব্রাদার, অ্যাডজেক্টিভ ফ্রেজ এটা। আর যে ছেলেটা রাস্তার উপর দাঁড়িয়ে আছে সে আমার ভাই, দ্য বয় হু ইজ স্ট্যান্ডিং অন দ্য রোড ইজ মাই ব্রাদার। এখানে সের ইংরেজি কিন্তু দেওয়ার প্রয়োজন নেই। আপনি যদি এই যেটা ডিপেন্ডেন্ট ক্লজ রয়েছে, যে রাস্তার উপর দাঁড়িয়ে আছে, এই অংশটুকু যদি আপনি বাদ দেন তাহলে থাকে ছেলেটা সে আমার ভাই। ছেলেটা যদি দিয়ে দিই তখন কি ছেলেটার পরে আবার সে দেওয়ার কোনো প্রয়োজন আছে? ছেলেটা আমার ভাই, সেজন্য দ্য বয় ইজ মাই ব্রাদার। আর হু ইজ স্ট্যান্ডিং অন দ্য রোড এটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ। আশা করি বুঝতে পেরেছেন। অ্যাডজেক্টিভ ক্লজ বুঝতে হলে তিনটি বিষয় মনে রাখতে হবে। প্রথম বিষয়টি হচ্ছে সাবজেক্ট এবং ভার্বের সমন্বয় থাকা শব্দগুচ্ছ একটা অ্যাডজেক্টিভের কাজ করে। তো বিষয়টা দেখেছেন যে সাবজেক্ট এবং ভার্বের সমন্বয় থাকলে সেটা হয়ে যাবে ক্লজ, আর সেই শব্দগুচ্ছ যদি অ্যাডজেক্টিভের মতো কাজ করে, অর্থাৎ নাউন বা প্রোনাউনকে ডেসক্রাইব করে, তখনই সেটি অ্যাডজেক্টিভ ক্লজ হয়ে যাবে। দ্বিতীয় বিষয়টি হচ্ছে নাউন বা প্রোনাউনের পরে বসে সেই নাউন বা প্রোনাউনকে ডেসক্রাইব অথবা মডিফাই করে। এখানে একটি বিষয় গুরুত্বপূর্ণ যে যখন আমরা অ্যাডজেক্টিভ বসাই তখন কিন্তু নাউনের আগে বসাতে পারি আমরা, কিন্তু যখন ফ্রেজ বা যখন আমরা ক্লজ ব্যবহার করব তখন অবশ্যই সেই নাউন বা প্রোনাউনের পরে বসতে হবে, পরে বসে সেই নাউন বা প্রোনাউনকে ডেসক্রাইব বা মডিফাই করে। তৃতীয় যে বিষয়টি মনে রাখতে হবে সেটি হচ্ছে রিলেটিভ প্রোনাউন্স হু, হুম, হুজ, দ্যাট, উইচ, অথবা রিলেটিভ অ্যাডভার্ব অথবা রিলেটিভ প্রোনাউনও হতে পারে ওয়েন, ওয়াই, ওয়্যার, হাউ দিয়ে শুরু হয়। মনে রাখবেন এই অ্যাডজেক্টিভ ক্লজ রিলেটিভ প্রোনাউন দিয়ে শুরু হয়। এখন রিলেটিভ প্রোনাউনগুলো কি? হু, হুম, হুজ, দ্যাট, উইচ, এগুলো হচ্ছে ইউজুয়াল রিলেটিভ প্রোনাউন। কিন্তু এই ওয়েন, ওয়াই, ওয়্যার, হাউ এগুলোও কিন্তু রিলেটিভ প্রোনাউন হতে পারে। তো সেই বিষয়টি আমি ক্লাসের মধ্যে বিস্তারিত আলোচনা করব। এখন একটি নোট দেখুন যে এইগুলো কেন রিলেটিভ প্রোনাউন হতে পারে, যে ওয়েন, ওয়াই, ওয়্যার, হাউ এগুলো কেন আসলে রিলেটিভ প্রোনাউন হতে পারে। দেখুন এটা হচ্ছে ক্যামব্রিজ ডিকশনারি। রিলেটিভ প্রোনাউন্স ওয়েন, ওয়্যার অ্যান্ড ওয়াই এগুলো রিলেটিভ প্রোনাউন হতে পারে। ইন ইনফর্মাল ল্যাঙ্গুয়েজ উই অফেন ইউজ ওয়্যার, ওয়েন or why to introduce defining relative clauses instead of at which, on which বা for which.
তো এই যে এইগুলো তো রিলেটিভ প্রোনাউন, যে উইচ, উইচ, এই প্রোনাউনগুলোর পরিবর্তে আসলে অনেক সময় ওয়েন, ওয়্যার এবং হোয়াই ব্যবহার করা হয়ে থাকে। সে কারণে এইগুলোকে রিলেটিভ প্রোনাউন বলা যেতে পারে, অথবা এগুলোকে রিলেটিভ অ্যাডভার্বও বলা যেতে পারে। তো এই বিষয়ে বিস্তারিত আলোচনা দেখবেন এই ক্লাসের মাঝামাঝি পর্যায়ে। এখন একটি সেন্টেন্স দেখুন, আমার চাচা একটা মোবাইল ফোন কিনেছে। ইংরেজি করলে হয়ে যাবে মাই আঙ্কেল হ্যাজ বট আ মোবাইল ফোন। এখানে দেখুন, আমার চাচা একটি মোবাইল ফোন কিনেছে। আমার চাচা একটা নাউন ফ্রেজ, নাউন আঙ্কেল, আর এখানে মোবাইল ফোনও নাউন। এখন এই নাউনকে যদি আমরা অতিরিক্ত তথ্য দিই এইভাবে, যে একগুচ্ছ শব্দ দিয়ে যদি তথ্য দিই যেই শব্দগুচ্ছের মধ্যে সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব বা সাবজেক্ট এবং ভার্বের সমন্বয় রয়েছে, তাহলে সেটি হয়ে যাবে ফ্রেজ। আমরা এই সেন্টেন্সটাকে বলতে পারি এইভাবে যে আমার চাচা, যার অনেক টাকা আছে, একটা মোবাইল ফোন কিনেছে যেটা লন্ডন থেকে আনা হয়েছে। তো দেখুন, এই অংশটুকু যদি আমরা বাদ দিই, যে যার অনেক টাকা আছে, আবার যেটা লন্ডন থেকে আনা হয়েছে, এই দুইটা অংশ যদি বাদ দিই, তাহলে থাকে কিন্তু এরকম যে আমার চাচা একটা মোবাইল ফোন কিনেছে। তাহলে এটি প্রিন্সিপাল ক্লজ। আর যার অনেক টাকা আছে, এটি সাবঅর্ডিনেট ক্লজ, কারণ এটি একা একা বলা যায়, নিজে নিজে সম্পূর্ণ অর্থ দিতে পারে না। আপনি যদি কাউকে বলেন যে যার অনেক টাকা আছে, তাহলে তো সম্পূর্ণ অর্থ প্রকাশ করে না, সেজন্য এটি ডিপেন্ডেন্ট ক্লজ। আবার যেটা লন্ডন থেকে আনা হয়েছে, এটাও কিন্তু ডিপেন্ডেন্ট ক্লজ। ক্লজ কেন? কারণ সাবজেক্ট এবং ভার্বের সমন্বয় রয়েছে। যার এখানে সাবজেক্ট আর আছে এখানে ভার্ব, সাবজেক্ট ভার্বের সমন্বয় রয়েছে। আবার এখানেও যেটা এখানে সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে, আর আনা হয়েছে এখানে ভার্ব হয়েছে, প্যাসিভ ফর্ম। প্যাসিভ ফর্মের সাবজেক্ট হচ্ছে যেটা, আর আনা হয়েছে হচ্ছে ভার্ব। তাহলে দেখুন যে এই দুইটা অংশ হচ্ছে ক্লজ, এবং এগুলো সাবঅর্ডিনেট ক্লজ বা ডিপেন্ডেন্ট ক্লজ। এখন প্রশ্ন হচ্ছে, যার অনেক টাকা আছে, এটা কাকে মডিফাই করছে? মোবাইল ফোনকে? মোবাইল ফোনের অনেক টাকা আছে? না, আমার চাচাকেই কিন্তু ডেসক্রাইব করছে এই শব্দগুচ্ছ, যে যার অনেক টাকা আছে। এই শব্দগুচ্ছ আমার চাচার জন্য ব্যবহৃত হয়েছে, সেজন্য এটা একটা অ্যাডজেক্টিভ ফ্রেজ। কারণ আমার চাচা, এখানে চাচা হচ্ছে নাউন, আর নাউনকেই ডেসক্রাইব করছে যার অনেক টাকা আছে। আবার এখানে দেখুন, যেটা লন্ডন থেকে আনা হয়েছে, এই অংশটুকু কাকে ডেসক্রাইব করছে? এই অংশটুকু কি আমার চাচাকে ডেসক্রাইব করছে? না, এই অংশটুকু কিন্তু ডেসক্রাইব করছে একটি মোবাইল ফোন। আর একটি মোবাইল ফোন হচ্ছে নাউন, মানে আনা হয়েছে, যেটা লন্ডন থেকে আনা হয়েছে। কি আনা হয়েছে? কিনেছে আনা হয়েছে, না একটি মোবাইল ফোন আনা হয়েছে? তাহলে একটি মোবাইল ফোন আনা হয়েছে। তাহলে এই একটি মোবাইল ফোন সম্পর্কে তথ্য দিচ্ছে যেটা লন্ডন থেকে আনা হয়েছে। এই অংশটুকু কিন্তু মোবাইল ফোনের জন্যই ব্যবহৃত হয়েছে, মোবাইল ফোনকে ডেসক্রাইব করছে। সেজন্য এই অংশটুকু হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ, কারণ সাবজেক্ট এবং ফাইনাইট ভার্বের সমন্বয় রয়েছে। এটা ইংরেজি করলে হয়ে যাবে এরকম যে মাই আঙ্কেল হু হ্যাজ আ লট অফ মানি। আমার আঙ্কেল যার অনেক টাকা আছে, হু হ্যাজ সাবজেক্ট এবং হ্যাজ ভার্ব, সাবজেক্ট ভার্বের সমন্বয় রয়েছে। আবার এখানে দেখুন, হ্যাজ বট আ মোবাইল ফোন, একটি মোবাইল ফোন কিনেছে, উইচ হ্যাজ বিন ব্রট ফ্রম লন্ডন, যেটি লন্ডন থেকে আনা হয়েছে, যেটি লন্ডন থেকে আনা হয়েছে। তাহলে এখানে এই অংশটুকু প্যাসিভ করা হয়েছে, এবং এই প্যাসিভের সাবজেক্ট হচ্ছে উইচ, আর উইচ হ্যাজ বিন ব্রট, যেটি আনা হয়েছে। এখানে দেখুন সাবজেক্ট এবং ভার্বের সমন্বয় রয়েছে, সেজন্য এটিও হচ্ছে ক্লজ, এটিও ক্লজ, এটিও ক্লজ, দুটি অ্যাডজেক্টিভ ক্লজ। কারণ এখানে হু হ্যাজ আ লট অফ মানি এই শব্দগুচ্ছ আঙ্কেলের জন্য ব্যবহৃত হয়েছে। আবার উইচ হ্যাজ বিন ব্রট ফ্রম লন্ডন এই শব্দগুচ্ছ মোবাইল ফোনের জন্য ব্যবহৃত হয়েছে, সেজন্য দুটি হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। তো এখন একটি প্রশ্ন, সেটি হচ্ছে যে
মাই আঙ্কেল এরপরে কমা ব্যবহার করা হয়েছে, আবার এখানে কমা ব্যবহার করা হয়েছে। এই ক্লজটুকু কমার মধ্যে রাখা হয়েছে কেন? এই বিষয়টি বুঝতে হলে ডিফাইনিং এবং নন ডিফাইনিং রিলেটিভ ক্লজ বুঝতে হবে। কেন কমা ব্যবহার করা হয়েছে সেই বিষয়টি বুঝতে হলে এখন দেখুন, অ্যাডজেক্টিভ ক্লজকে রিলেটিভ ক্লজও বলা যায়। অ্যাডজেক্টিভ ক্লজ আর রিলেটিভ ক্লজ একই। তো এখন দেখুন যে কেন আসলে কমা ব্যবহার করা হয়েছে সেই বিষয়টি বুঝতে গেলে আপনাদেরকে বুঝতে হবে ডিফাইনিং রিলেটিভ ক্লজ অথবা অর্থাৎ ডিফাইনিং অ্যাডজেক্টিভ ক্লজও বলা যাবে, রেস্ট্রিকটিভ রিলেটিভ ক্লজ অথবা আইডেন্টিফাইং রিলেটিভ ক্লজ কী সেটা বুঝতে হবে। একটি এক্সাম্পলের মাধ্যমে বিষয়টি ক্লিয়ার করা যাক। যেমন, আমার যে চাচার অনেক টাকা আছে সে একটা মোবাইল ফোন কিনেছে। সেন্টেন্সটা ফলো করুন, আমার যে চাচার অনেক টাকা আছে সে একটি মোবাইল ফোন কিনেছে। ইংরেজি করলে হয়ে যাবে মাই আঙ্কেল হু অথবা দ্যাট, ব্যক্তির পরিবর্তে কিন্তু হু বা দ্যাটও ব্যবহার করা যাবে। তো মাই আঙ্কেল দ্যাট অথবা মাই আঙ্কেল হু হ্যাজ আ লট অফ মানি হ্যাজ বট আ মোবাইল ফোন। এখানে নো কমা, কোনো কমা ব্যবহার করা হয়নি। এটাই হচ্ছে ডিফাইনিং রিলেটিভ ক্লজ, মানে কোনো কমা ব্যবহার করা হয়নি, সেজন্য এটি ডিফাইনিং রিলেটিভ ক্লজ। আর একটি বিষয় সেটি হচ্ছে যে আমার কোন চাচা সেটি কিন্তু ডিফাইন করা লাগছে। এর অর্থ হচ্ছে আমার কয়েকটি চাচা রয়েছে, একাধিক চাচা রয়েছে, তার মধ্যে যে চাচার অনেক টাকা আছে সে একটি মোবাইল ফোন কিনেছে। সেজন্য এটি আইডেন্টিফাই করা লাগছে যে আমার কোন চাচা, সেজন্য এটি আইডেন্টিফাইং রিলেটিভ ক্লজ অথবা রেস্ট্রিকটিভ রিলেটিভ ক্লজ অথবা ডিফাইন করে দিয়ে লাগছে যে আমার কোন চাচা একটি মোবাইল ফোন কিনেছে, যে চাচার অনেক টাকা আছে সেই চাচা কিনেছে। সেজন্যই কিন্তু এখানে কমা ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। এটি একটি গুরুত্বপূর্ণ তথ্য। যদি বলি যে আমার চাচা মোবাইল ফোন কিনেছে, তাহলে সম্পূর্ণ অর্থ হয় না যে আমার চাচা মোবাইল ফোন কিনেছে। তখন কোন চাচা সেটি স্পষ্ট করে বলা হচ্ছে না, বলা হচ্ছে যে আমার যে চাচার অনেক টাকা আছে সে একটি মোবাইল ফোন কিনেছে। তার মানে আমার চাচা কয়েকজন রয়েছে, একাধিক চাচা রয়েছে, তার মধ্যে যার অনেক টাকা আছে সে কিনেছে। এরকম একটি গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার জন্যই এখানে কমা ব্যবহার করা যাবে না। সেজন্য এটাকে বলা হচ্ছে ডিফাইনিং রিলেটিভ ক্লজ অথবা রেস্ট্রিকটিভ রিলেটিভ ক্লজ অথবা আইডেন্টিফাইং রিলেটিভ ক্লজ, মানে ডিফাইন করে দেওয়া লাগবে যে কোন চাচার, বা আইডেন্টিফাই করা লাগবে বা রেস্ট্রিক্ট করে দেওয়া লাগবে যে কোন চাচার। সেজন্যই এখানে কমা ব্যবহার করা যাবে না, এবং সেটি হচ্ছে ডিফাইনিং রিলেটিভ ক্লজ, মানে গুরুত্বপূর্ণ কোনো তথ্য সেটা দেওয়ার জন্য, ডিফাইন করার জন্য যে তথ্য, সেটি হচ্ছে ডিফাইনিং রিলেটিভ ক্লজ বা আইডেন্টিফাইং বা রেস্ট্রিকটিভ রিলেটিভ ক্লজ। আর নন ডিফাইনিং রিলেটিভ ক্লজ অথবা নন রেস্ট্রিকটিভ রিলেটিভ ক্লজ অথবা আনআইডেন্টিফাইং রিলেটিভ ক্লজ হচ্ছে আমার চাচা যার অনেক টাকা আছে একটা মোবাইল ফোন কিনেছে। এখানে কিন্তু এটা নন ডিফাইনিং রিলেটিভ ক্লজ। কেন? আমরা যদি এখানে কমা ব্যবহার করি, দেখুন সেন্টেন্সটা হচ্ছে আমার যে চাচা, তার মানে আমার কয়েকটি চাচা রয়েছে, আর এখানে বলা হচ্ছে আমার চাচা যার অনেক টাকা আছে একটা মোবাইল ফোন কিনেছে। এই অংশটুকু খুব বেশি গুরুত্বপূর্ণ নয়, আমার চাচা একটি মোবাইল ফোন কিনেছে। তার মানে যদি আপনি বলেন যে আমার চাচা একটি মোবাইল ফোন কিনেছে, তাহলে মনে হচ্ছে যে আমার একটি চাচা এবং সে একটি মোবাইল ফোন কিনেছে। আর আপনি যদি বলেন যে আমার যে চাচার অনেক টাকা আছে, তখন কিন্তু মনে হচ্ছে যে আমার কয়েকটি চাচা রয়েছে। তো এটি হচ্ছে নন ডিফাইনিং রিলেটিভ ক্লজ, মানে হচ্ছে ডিফাইন করার কোনো প্রয়োজন নেই। আর যখন আপনি বলবেন যে আমার চাচা যার অনেক টাকা আছে সে একটি মোবাইল ফোন কিনেছে, এই নন ডিফাইনিং রিলেটিভ ক্লজে কমা ব্যবহার করতে হবে। এই কারণেই যে আমার চাচা একটি চাচা, এখানে ডিফাইন করার প্রয়োজন নেই, ডিফাইন্ড অলরেডি হয়ে গিয়েছে যে আমার একটি চাচা, সেজন্যই এই অংশটুকু কমার মধ্যে রাখতে হবে। যে মাই আঙ্কেল হু হ্যাজ আ লট অফ মানি হ্যাজ বট আ মোবাইল ফোন, এখানে কমা ব্যবহার করা হয়েছে। তার মানে নন ডিফাইনিং রিলেটিভ ক্লজে আপনাকে কমা ব্যবহার করতে হবে, কারণ এখানে ডিফাইন করার কোনো প্রয়োজন নেই, জাস্ট এক্সট্রা ইনফরমেশন দেওয়া হচ্ছে
যে ইনফরমেশন বাদ দিলে সেন্টেন্সের কোনো ক্ষতিও নেই, যে মাই আঙ্কেল হ্যাজ বট আ মোবাইল ফোন। আপনি যদি এরকম বলেন যে আমার আঙ্কেল একটি মোবাইল ফোন কিনেছে, তখন কিন্তু সেই সেন্টেন্সটি বোঝাচ্ছে যে আমার একটি আঙ্কেল এবং সে একটি মোবাইল ফোন কিনেছে। সেজন্য এখানে হু হ্যাজ আ লট অফ মানি, এটা হচ্ছে এক্সট্রা ইনফরমেশন। আর এখানে যখন আমরা নন ডিফাইনিং রিলেটিভ ক্লজ ব্যবহার করব, সেখানে কমা যখন ব্যবহার করব, তখন কিন্তু আমরা দ্যাট ব্যবহার করতে পারবো না। আপনারা দেখেছেন যে আমার যে চাচা, ডিফাইনিং রিলেটিভ ক্লজে আপনি ব্যক্তির পরিবর্তে দ্যাট ব্যবহার করতে পারবেন, কিন্তু নন ডিফাইনিং রিলেটিভ ক্লজে আপনি ব্যক্তির পরিবর্তে দ্যাট ব্যবহার করতে পারবেন না। নন ডিফাইনিং রিলেটিভ ক্লজ হলে সেখানে হুই ব্যবহার করতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। তো এখানে যে বিষয়টি বোঝাতে চাইলাম সেটা হচ্ছে, এখানে আমার চাচা হচ্ছে একাধিক, সেজন্য ডিফাইনিং রিলেটিভ ক্লজ ব্যবহার করতে হবে। আর এখানে আমার চাচা একজনই, সেজন্য এই অংশটুকু হয়ে যাচ্ছে অতিরিক্ত তথ্য। আর এটাকে বলা হচ্ছে নন ডিফাইনিং অথবা নন রেস্ট্রিকটিভ অথবা আনআইডেন্টিফাইং রিলেটিভ ক্লজ। আশা করি বুঝতে পেরেছেন। এই ক্লজকে আপনি সহজেই ফ্রেজ করে ফেলতে পারেন যে ওয়ান অফ মাই আঙ্কেলস হ্যাভিং আ লট অফ মানি হ্যাজ বট আ মোবাইল ফোন। তো দেখুন, বলা হচ্ছে যে ওয়ান অফ মাই আঙ্কেলস, মানে আমার যে চাচার অনেক টাকা আছে সে একটি মোবাইল ফোন কিনেছে। এই অংশকে আপনি বলতে পারেন যে আমার অনেক টাকা থাকা আমার এক আঙ্কেল মোবাইল ফোন কিনেছে। আপনি যদি এরকম বলেন যে ওয়ান অফ মাই আঙ্কেলস, মানে আমার এক আঙ্কেল হ্যাভিং আ লট অফ মানি, অনেক টাকা থাকা আমার এক আঙ্কেল হ্যাজ বট আ মোবাইল ফোন, একটি মোবাইল ফোন কিনেছে। তাহলে এই অংশকে আমরা করলাম হচ্ছে ফ্রেজ করে দিলাম, কারণ এখানে দেখুন শুধু বলা হচ্ছে যে হ্যাভিং আ লট অফ মানি, এটা একটা ফ্রেজ, কারণ এই অংশের মধ্যে কোনো সাবজেক্ট এবং ভার্বের সমন্বয় নেই। আছে একটি ভার্ব নন ফাইনাইট হয়ে গেছে, থাকা হয়ে যাচ্ছে, সেজন্য কোনো কিছু করা, যাওয়া, খাওয়া, পড়া, এগুলো হচ্ছে নন ফাইনাইট ভার্ব। তো সাবজেক্ট তো নেই, হ্যাভিং আ লট অফ মানি, সেজন্য এটা ফ্রেজ। তাহলে এই সেন্টেন্সকে আপনি সহজে ফ্রেজ করে ফেলতে পারেন এইভাবে যে ওয়ান অফ মাই আঙ্কেলস হ্যাভিং আ লট অফ মানি হ্যাজ বট আ মোবাইল ফোন, মানে অনেক টাকা থাকা আমার এক আঙ্কেল একটি মোবাইল ফোন কিনেছে। এটা হচ্ছে ফ্রেজ। আবার এই দ্বিতীয় যে সেন্টেন্সটা রয়েছে, এই সেন্টেন্সে আপনি এই ক্লজকে আবার আপনি একটি ফ্রেজ করে ফেলতে পারেন খুব সহজে, যে মাই আঙ্কেল হ্যাভিং আ লট অফ মানি হ্যাজ বট আ মোবাইল ফোন। আমার অনেক টাকা থাকা আমার আঙ্কেল একটি মোবাইল ফোন কিনেছে। এর অর্থ হচ্ছে যে অনেক টাকা মানে আমার আঙ্কেল একটি, সেজন্য এখানে দেখুন যে মাই আঙ্কেল ব্যবহার করা হয়েছে। আর যখন অনেক আঙ্কেল, তখন ওয়ান অফ মাই আঙ্কেলস হ্যাভিং আ লট অফ মানি হ্যাজ বট আ মোবাইল ফোন, আর মাই আঙ্কেল হ্যাভিং আ লট অফ মানি হ্যাজ বট আ মোবাইল ফোন। এখানে যে বিষয়টি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে যে কিভাবে একটি ক্লজকে আপনি খুব সহজে ফ্রেজ করে ফেলতে পারেন এইভাবে নন ফাইনাইট করে। ফাইনাইটকে হ্যাজ এটাকে নন ফাইনাইট করেছে হ্যাভিং, যেহেতু এটা হ্যাভই হচ্ছে মূল, সেখানে হ্যাভ থেকে হ্যাভিং হয়েছে, ফাইনাইটকে নন ফাইনাইট করা হয়েছে। সেজন্য এই হ্যাভিং আ লট অফ মানি এটা হয়ে গেছে ফ্রেজ। আর এটা হচ্ছে দ্যাট হ্যাজ আ লট অফ মানি, এটা হচ্ছে ক্লজ। আর হু বা দ্যাট হ্যাজ আ লট অফ মানি, আর এখানে হু হ্যাজ আ লট অফ মানি, এটা হচ্ছে ক্লজ, সাবজেক্ট ভার্বের সমন্বয় রয়েছে, এবং এটা অ্যাডজেক্টিভ ক্লজ, এবং এটি হচ্ছে ডিফাইনিং অ্যাডজেক্টিভ ক্লজ বা রিলেটিভ ক্লজ, আর এটা নন ডিফাইনিং অ্যাডজেক্টিভ ক্লজ বা রিলেটিভ ক্লজ। আশা করি বুঝতে পেরেছেন। আরেকটি এক্সাম্পল দেখুন, বিষয়টি আরেকটু ক্লিয়ার হয়ে যাবে। ধরুন ডিফাইনিং রিলেটিভ ক্লজ ভার্সাস নন ডিফাইনিং রিলেটিভ ক্লজ। যেমন, যে ছেলেটা গত রাতে তোমাকে ফোন করেছিল সে আমার ভাই। তাহলে দ্য বয় হু অথবা দ্যাট ফোনড ইউ লাস্ট নাইট ইজ মাই ব্রাদার, ডিফাইনিং রিলেটিভ ক্লজ। কারণ এখানে ডিফাইন করা লাগছে যে কোন ছেলেটা, যে ছেলেটা গত রাতে তোমাকে ফোন করেছিল সে আমার ভাই। সেজন্য যে ফোন করেছিল ডিফাইন করার প্রয়োজন রয়েছে, সেজন্য এখানে কমা ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। এটা হচ্ছে ডিফাইনিং রিলেটিভ ক্লজ, ডিফাইন করা লাগছে যে কোন ছেলেটা যে গত রাতে তোমাকে ফোন করেছিল সেই ছেলেটা আমার ভাই। সেজন্য এটা ডিফাইনিং রিলেটিভ ক্লজ, মানে অ্যাডজেক্টিভ ক্লজ আর কি। এখন যদি নন ডিফাইনিং হয় তাহলে এরকম বলতে পারবেন যে
রহিম যে তোমাকে গত রাতে ফোন করেছিল সে আমার ভাই। এখানে দেখুন যে বলছি রহিম, এখানে কি শনাক্ত করার প্রয়োজন আছে যে রহিম? যে রহিম কিন্তু বলিনি, রহিম যে তোমাকে ফোন করেছিল সে আমার ভাই। এখানে এই ছেলেটা শনাক্ত করার কোনো প্রয়োজন নেই যে কোন ছেলেটা, যে ছেলেটা ফোন করেছিল গত রাতে, ওই রকম ডিফাইন করার কোনো প্রয়োজন নেই। জাস্ট বলেই দেওয়া হচ্ছে যে রহিম, মানে ফোন রহিম করেছিল, এটা স্পষ্ট হয়ে যাচ্ছে। সেজন্য এই তথ্যটুকু হয়ে যাচ্ছে আননেসেসারি ইনফরমেশন, রহিম আমার ভাই। আর এটি হচ্ছে জাস্ট এক্সট্রা ইনফরমেশন হয়ে যাচ্ছে যে রহিম যে তোমাকে গত রাতে ফোন করেছিল সে আমার ভাই, রহিম আমার ভাই। সেজন্য এটি নন ডিফাইনিং রিলেটিভ ক্লজ, কারণ এটি শনাক্ত করার কোনো প্রয়োজন নেই যে কোন রহিম, রহিম বলেই দেওয়া হচ্ছে যে রহিম। সেজন্য এটি নন ডিফাইনিং রিলেটিভ ক্লজ, ইংরেজি হয়ে যাবে রহিম হু ফোনড ইউ লাস্ট নাইট ইজ মাই ব্রাদার। নন ডিফাইনিং রিলেটিভ ক্লজ বলেই দেওয়া হচ্ছে যে কে, রহিম। আর যখন আপনি বলেন যে ছেলেটা, যে মেয়েটা, যে লোকটা, তখন কিন্তু থেকে যাচ্ছে ডিফাইনিং, যে কোন লোক, কোন ছেলে, কোন মেয়ে, তখন ডিফাইনিং রিলেটিভ ক্লজ। কিন্তু আপনি যদি বলেই দেন যে স্পষ্ট করে যে রহিম, তখন আর এরকম প্রয়োজন। আমরা কিন্তু বলি না যে রহিম, যে রহিম তোমাকে গত রাতে ফোন করে, এরকম বলি না। আমরা বলি রহিম যে তোমাকে গত রাতে ফোন করেছিল সে আমার ভাই। সেজন্য এইটুকু হয়ে যাচ্ছে নন ডিফাইনিং রিলেটিভ ক্লজ। এবং নন ডিফাইনিং রিলেটিভ ক্লজে আপনি জানেন যে কিছুক্ষণ আগে দেখেছেন যে ব্যক্তির পরিবর্তে হু বা দ্যাট উভয়ই বসতে পারে, কিন্তু নন ডিফাইনিং রিলেটিভ ক্লজে আপনি সেখানে দ্যাট ব্যবহার করতে পারবেন না। নন ডিফাইনিং রিলেটিভ ক্লজ হলে সেখানে হু ব্যবহার করতে হবে। আশা করি বুঝতে পেরেছেন, এটা হচ্ছে নন ডিফাইনিং রিলেটিভ ক্লজ। আরেকটি সেন্টেন্স দেখুন, যে গাড়িটা তুমি চালিয়েছিলে সেটা সুন্দর। তাহলে দ্য কার দ্যাট অর উইচ ইউ ড্রোভ ইজ নাইস। ডিফাইনিং রিলেটিভ ক্লজ, কোন গাড়িটা বলা হচ্ছে যে গাড়িটা তুমি চালিয়েছিলে। তাহলে এখানে গাড়িটি ডিফাইন করার প্রয়োজন আছে যে কোন গাড়িটা সুন্দর, যে গাড়িটা তুমি চালিয়েছিলে সেটা সুন্দর। তাহলে দ্য কার দ্যাট অর উইচ ইউ ড্রোভ ইজ নাইস, এটা ডিফাইনিং রিলেটিভ ক্লজ, মানে ডিফাইন করে দিল, বলে দিয়ে লাগছে যে কোন গাড়িটা। সেজন্য উইচ অর দ্যাট ইউ ড্রোভ এটা ডিফাইনিং রিলেটিভ ক্লজ, যে গাড়িটা। মনে রাখবেন ডিফাইনিং রিলেটিভ ক্লজে যেটা আগে থাকবে, যে গাড়িটা, যে বইটা, যে লোকটা, যে মেয়েটা, যে দেশ, এরকম থাকবে। তখনই বুঝবেন যে সেটি আসলে ডিফাইন করে দেওয়ার জন্য এরকম বাংলাটা করা হচ্ছে। আর নন ডিফাইনিং রিলেটিভ ক্লজ হলে এরকম হবে, গাড়িটা যেটা তুমি চালিয়েছিলে সেটা সুন্দর। তাহলে দেখুন গাড়িটা সুন্দর, এটি হচ্ছে গুরুত্বপূর্ণ তথ্য যে গাড়িটা সুন্দর। কিন্তু যেটা তুমি চালিয়েছিলে, এখানে বোঝা যাচ্ছে যে আপনি যখন বলছেন যে গাড়িটা তুমি চালিয়েছিলে সেটি সুন্দর, তখন মনে হচ্ছে অনেকগুলো গাড়ি ছিল, তার মধ্যে যে গাড়িটা তুমি চালিয়েছিলে সেটা সুন্দর। আর যখন আমরা কমা ব্যবহার করে এরকম নন ডিফাইনিং করে দেবো, তখন বোঝাবে একটি গাড়ি ছিল এবং সেটা তুমি চালিয়েছিলে এবং সেটা সুন্দর। এই সেন্সে তখন আমরা কমা ব্যবহার করব। আর যখন অনেকগুলোর মধ্যে কোন গাড়িটা, এরকম কিছু গুরুত্বপূর্ণ তথ্য থাকবে, তখন আমরা সেখানে কমা ব্যবহার করব না এবং সেটি হয়ে যাবে ডিফাইনিং রিলেটিভ ক্লজ। আর যখন একটি গাড়ি শনাক্ত হয়ে ডিফাইন্ড অলরেডি হয়েই গিয়েছে, সেজন্য আমরা বলবো নন ডিফাইনিং রিলেটিভ ক্লজ। যেহেতু এখানে ডিফাইন করার কোনো প্রয়োজন নেই, একটি গাড়ি রয়েছে, সেজন্য কমা ব্যবহার করতে হবে। ইংরেজি করলে হয়ে যাবে দ্য কার উইচ ইউ ড্রোভ ইজ নাইস, নন ডিফাইনিং রিলেটিভ ক্লজ। আর আপনারা জানেন যে নন ডিফাইনিং রিলেটিভ ক্লজে বস্তুবাচক শব্দের ক্ষেত্রে আপনি উইচ ব্যবহার করতে হবে, বস্তুবাচক শব্দের ক্ষেত্রে সেখানে আমরা দ্যাট ব্যবহার করতে পারবেন না। তার মানে নন ডিফাইনিং রিলেটিভ ক্লজে কখনোই আপনি দ্যাট ব্যবহার করতে পারবেন না, সেটা ব্যক্তিবাচক বা বস্তুবাচক রিলেটিভ প্রোনাউন হোক না কেন। আশা করি বুঝতে পেরেছেন ডিফাইনিং রিলেটিভ ক্লজ এবং নন ডিফাইনিং রিলেটিভ ক্লজের মধ্যে পার্থক্য। এখন দেখবেন অ্যাডজেক্টিভ ক্লজ একটা সেন্টেন্সে যেখানে যেখানে বসতে পারে। অ্যাডজেক্টিভ ক্লজ একটা প্রিন্সিপাল ক্লজের সাবজেক্ট, ডিরেক্ট অবজেক্ট, ইনডিরেক্ট অবজেক্ট, কমপ্লিমেন্ট এবং প্রেপোজিশনের অবজেক্টকে মডিফাই করতে পারে। তার মানে অ্যাডজেক্টিভ ক্লজ যেহেতু ডিপেন্ডেন্ট ক্লজ, সেজন্য এটি
প্রিন্সিপাল ক্লজের এই সাবজেক্ট, ডিরেক্ট অবজেক্ট, ইনডিরেক্ট অবজেক্ট, কমপ্লিমেন্ট এবং প্রেপোজিশনের অবজেক্টকে মডিফাই করতে পারে এবং এইগুলো অবশ্যই নাউন হতে হবে। যেমন মেধাবী শিক্ষার্থীরা এটা সমাধান করতে পারবে, এটা ইংরেজি করলে হয়ে যাবে মেরিটোরিয়াস স্টুডেন্টস উইল বি এবল টু সলভ ইট। এটা সমাধান করতে পারবে, সেজন্য উইল বি এবল টু সলভ ইট। মেরিটোরিয়াস এখানে একটা অ্যাজেক্টিভ, এটা কোনো ফ্রেজও নয়, কোনো ক্লজও নয়, কারণ হচ্ছে একটি শব্দ, এটা সেজন্য অ্যাজেক্টিভ, পার্ট অফ স্পিচের মধ্যে এটি অ্যাজেক্টিভ। এখন এটাকে আমরা যদি এরকম করি যে শিক্ষার্থীরা মেধাবী তারা এটা করতে পারবে বা সমাধান করতে পারবে, তাহলে দেখুন স্টুডেন্টস হু আর মেরিটোরিয়াস উইল বি এবল টু সলভ ইট, মানে এটা করতে পারবে মানে সমাধান করতে পারবে আর কি। তো যে শিক্ষার্থীরা মেধাবী তারা এটা সমাধান করতে পারবে, তাহলে দেখুন স্টুডেন্টস হু আর মেরিটোরিয়াস উইল বি এবল টু সলভ ইট। তাহলে এই যে হু আর মেরিটোরিয়াস, এটা তো নিশ্চিতভাবে বুঝতে পেরেছেন যে এটি একটি অ্যাজেক্টিভ ক্লজ, কারণ এই হু এখানে সাবজেক্ট হিসেবে কাজ করছে এবং এই স্টুডেন্টসের প্রোনাউনই হচ্ছে হু, সেজন্য এটা সাবজেক্ট হিসেবে কাজ করছে। আর মেরিটোরিয়াস, হু আর মেরিটোরিয়াস, আর হচ্ছে ভার্ব হচ্ছে আর, সেজন্য হু আর সাবজেক্ট এবং ভার্বের সমন্বয় রয়েছে এবং এই শব্দগুচ্ছ এই হু আর মেরিটোরিয়াস এটা কিন্তু এই নাউনকে ডেসক্রাইব করছে। শিক্ষার্থীরা এটা করতে পারবে তা বলিনি, যে শিক্ষার্থীরা মেধাবী তারা এটা করতে পারবে। তাহলে যে শিক্ষার্থীরা যারা মেধাবী এই অংশটুকু স্টুডেন্টসকে মডিফাই করছে, আর স্টুডেন্টস হচ্ছে নাউন, আর নাউনকে যখন কোনো শব্দগুচ্ছ মডিফাই করবে যার মধ্যে সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব রয়েছে সেটা তো অবশ্যই ক্লজ, আর নাউনকে মডিফাই করছে বলে সেটা অ্যাজেক্টিভ ক্লজ হয়ে যাচ্ছে। তো এখন প্রশ্নটা হচ্ছে যে অ্যাজেক্টিভ ক্লজ একটা প্রিন্সিপাল ক্লজের সাবজেক্টকে মডিফাই করতে পারে। দেখুন এই হু আর মেরিটোরিয়াস এই অংশটুকু কিন্তু এই যে সেন্টেন্স আমরা যদি এই অংশটুকু বাদ দিই তাহলে থাকে হচ্ছে স্টুডেন্টস উইল বি এবল টু সলভ ইট, ছাত্রছাত্রীরা এটা সমাধান করতে পারবে। কিন্তু যে ছাত্রছাত্রীরা মেধাবী এই অংশটুকু কিন্তু এই স্টুডেন্টসকে ডিসক্রাইব করছে, আর স্টুডেন্টস এখানে সাবজেক্ট, সেজন্য এইভাবে সাবজেক্টকে এই অ্যাজেক্টিভ প্লাস মডিফাই করতে পারে। আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে অ্যাজেক্টিভ প্লাস সাবজেক্টকে মডিফাই করছে। এখানে হু আর মেরিটোরিয়াস হচ্ছে অ্যাজেক্টিভ ক্লজ, কারণ স্টুডেন্টস এই সাবজেক্ট প্লাস নাউন, এখানে এই স্টুডেন্টস সাবজেক্ট এবং এটি নাউন, সেজন্য কে মডিফাই করছে বা ডেসক্রাইব করছে বলেই এটা অ্যাজেক্টিভ ক্লজ। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট, এখন দেখুন ডিরেক্ট অবজেক্টকে কীভাবে মডিফাই করতে পারে অ্যাজেক্টিভ ক্লজ। যেমন আমি বইটা নিতে চাই যেটা তোমার ভাই কিনেছে, তাহলে আমি বইটা নিতে চাই যেটা তোমার ভাই কিনেছে, তাহলে আই ওয়ান্ট টু টেক দ্য বুক, আমি বইটা নিতে চাই দ্যাট অর উইচ ইয়োর ব্রাদার হ্যাজ বট। এটা তো অ্যাজেক্টিভ ক্লজ, এটাতে কোনো সন্দেহ নেই, কারণ দ্যাট অর উইচ ইয়োর ব্রাদার হ্যাজ বট এই অংশটুকু এই বুককে মডিফাই করছে, যে আমি বইটা নিতে চাই যেটা তোমার ভাই কিনেছে, এই শব্দগুচ্ছ এই বইয়ের জন্যই ব্যবহৃত হয়েছে, যেটা তোমার ভাই কিনেছে। তাহলে এখন এই শব্দগুচ্ছ কাকে মডিফাই করছে? বুককে মডিফাই করছে, আর এই অংশটুকু হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। একটা প্রিন্সিপাল ক্লজের দেখুন অবজেক্টকে কীভাবে অ্যাজেক্টিভ ক্লজ মডিফাই করছে। অবজেক্ট কেন? এটা যে আই ওয়ান্ট টু টেক দ্য বুক, আমি বইটা নিতে চাই, আমি কি নিতে চাই? বইটা। এই টেক ভার্বের অবজেক্ট হচ্ছে দ্য বুক, এই দ্য বুককে মডিফাই করছে বলেই প্রিন্সিপাল ক্লজের যে অবজেক্ট সেই অবজেক্টকে এখানে উইচ অর দ্যাট ইয়োর ব্রাদার হ্যাজ বট এই অংশটুকু এই বুককে মডিফাই করছে। আমি যদি বলতাম যে আই ওয়ান্ট দ্য বুক, টু টেক না দিলে তখন এই ওয়ান্টের অবজেক্ট হয়ে যেত বুক, আর এখানে টেকের অবজেক্ট হয়েছে বুক, আর এই বুককে এই দ্যাট অর উইচ ইয়োর ব্রাদার হ্যাজ বট এই অ্যাজেক্টিভ ক্লজটা এই বুককে মডিফাই করছে। তার প্রিন্সিপাল ক্লজের যে অবজেক্ট সেই অবজেক্টকে মডিফাই করছে। আশা করি বুঝতে পেরেছেন। এখানে দ্যাট অর উইচ ইয়োর ব্রাদার হ্যাজ বট হচ্ছে অ্যাজেক্টিভ ক্লজ, কারণ বুক, কারণ হচ্ছে এই বুক শব্দটা নাউন প্লাস ডিরেক্ট অবজেক্টকে মডিফাই করছে। আশা করি বুঝতে পেরেছেন। এটা ডিরেক্ট অবজেক্ট কেন? কারণ বস্তুবাচক কোনো শব্দই হচ্ছে ডিরেক্ট অবজেক্ট।
আর ব্যক্তিবাচক শব্দ হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট। তো এটা বস্তুবাচক শব্দ দ্য বুক, সেজন্য এটা ডিরেক্ট অবজেক্টকে এই অ্যাডজেক্টিভ ক্লজ মডিফাই করছে। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট, যেমন ধরুন সে রহিমকে একটা বই দিয়েছে। এখন দেখুন কিভাবে ইনডিরেক্ট অবজেক্টকে মডিফাই করে। সে রহিমকে একটা বই দিয়েছে। হি হ্যাজ গিভেন রহিম আ বুক। হি হ্যাজ গিভেন রহিম আ বুক। তো এখন ইনডিরেক্ট অথবা ডিরেক্ট অবজেক্ট, এই রহিম হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট, বস্তুবাচক কোনো অবজেক্ট সেটা হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট, আর বুক হচ্ছে ডিরেক্ট অবজেক্ট, বস্তুবাচক, সেজন্য সেটা ডিরেক্ট অবজেক্ট। এখন এখানে দেখুন এই সেন্টেন্সটাকে আমরা ঘুরায় এভাবে লিখতে পারি যে হি হ্যাজ গিভেন আ বুক টু রহিম। আমরা ডিরেক্ট অবজেক্টকে সামনে আনলে পরে ব্যক্তিবাচক যে অবজেক্টটা থাকবে সেই অবজেক্টের আগে একটা টু বসিয়ে আমরা সেন্টেন্সটাকে এভাবে ঘুরিয়ে নিতে পারি যে হি হ্যাজ গিভেন আ বুক টু রহিম। এখানে বুক হচ্ছে ডিরেক্ট অবজেক্ট আর রহিম হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট। একগুচ্ছ শব্দ বসিয়ে যেই শব্দগুচ্ছের মধ্যে সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব রয়েছে সেরকম শব্দগুচ্ছ বসিয়ে একটি ক্লজ তৈরি করে ফেলতে পারি, এরকম যে এখানে এই রহিমকে মডিফাই করানো যাবে। একগুচ্ছ শব্দ বসিয়ে রহিমকেই মডিফাই করা যাবে এভাবে যে সে একটা বই দিয়েছে রহিমকে যে বই পড়তে ভালোবাসে। সে একটা বই দিয়েছে রহিমকে যে বই পড়তে ভালোবাসে। তাহলে এই যে বই পড়তে ভালোবাসে এই অংশটুকু কিন্তু রহিমকে ডেসক্রাইব করছে। কার কথা বলা হচ্ছে যে কে বই পড়তে ভালোবাসে, এই যে বই পড়তে ভালোবাসে এটা রহিমকে ডেসক্রাইব করছে। আর রহিম হচ্ছে একটি নাউন এবং এটি ইনডিরেক্ট অবজেক্ট, ব্যক্তিবাচক ইনডিরেক্ট অবজেক্ট। এই ইনডিরেক্ট অবজেক্টকে এখানে যে বই পড়তে ভালোবাসে এটা মডিফাই করছে। তাহলে দেখুন হি হ্যাজ গিভেন আ বুক টু রহিম, সে রহিমকে একটা বই দিয়েছে। হু ইজ ফন্ড অফ রিডিং বুকস, যে বই পড়তে ভালোবাসে। এখন হু ইজ ফন্ড অফ রিডিং বুকস, এখানে হু সাবজেক্ট, ইজ হচ্ছে ভার্ব, ফাইনাইট ভার্ব, সাবজেক্ট ভার্বের সমন্বয় রয়েছে, একগুচ্ছ শব্দ। এই শব্দগুচ্ছ রহিমকে কি করছে, ডেসক্রাইব করছে। আর রহিম হচ্ছে এই প্রিন্সিপাল ক্লজের হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট। তাহলে এইভাবে ইনডিরেক্ট অবজেক্টকেও এই অ্যাডজেক্টিভ ক্লজ এভাবে মডিফাই করতে পারে। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট, এখানে হু ইজ ফন্ড অফ রিডিং বুকস হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ মডিফাইজ ইনডিরেক্ট অবজেক্ট রহিম, রহিমকে মডিফাই করছে। আশা করি বুঝতে পেরেছেন। এখন দেখুন যে কমপ্লিমেন্টকে কিভাবে অ্যাডজেক্টিভ ক্লজ মডিফাই করতে পারে। যেমন রাকিব সাহেব একজন শিক্ষক যে লন্ডনে বাস করে। তো রাকিব সাহেব একজন শিক্ষক, রাকিব সাহেব আর একজন শিক্ষক একই ব্যক্তি, এটা কমপ্লিমেন্ট টু দ্য সাবজেক্ট, সাবজেক্টেরই একটা পরিপূরক, একই ব্যক্তি, রাকিব সাহেব একজন শিক্ষক। তাহলে রাকিব সাহেবের কমপ্লিমেন্ট হচ্ছে একজন শিক্ষক। তো মিস্টার রাকিব ইজ এ টিচার, এটা হচ্ছে এ টিচার কমপ্লিমেন্ট টু দ্য রাকিব, মানে একজন শিক্ষক যে রাকিবের পরিপূরক হচ্ছে আর টিচার, সেজন্য এ টিচার এখানে কমপ্লিমেন্ট। এখন এই কমপ্লিমেন্টকে, এবং এই কমপ্লিমেন্ট আছে প্রিন্সিপাল ক্লজে, রাকিব ইজ এ টিচার, মিস্টার রাকিব ইজ এ টিচার। এখানে এটা প্রিন্সিপাল ক্লজ, কারোর উপর নির্ভরশীল নয়। এই প্রিন্সিপাল ক্লজের আর টিচার হচ্ছে একটা কমপ্লিমেন্ট, কারণ রাকিবের পরিপূরক হচ্ছে আর টিচার, আর একই, সেজন্য কমপ্লিমেন্ট। এখন এই কমপ্লিমেন্টকে দেখুন একগুচ্ছ শব্দ, একটি শব্দগুচ্ছ মডিফাই করছে। রাকিব একজন শিক্ষক যে লন্ডনে বাস করে। তো এটা এই যে লন্ডনে বাস করে এটা একটা অ্যাডজেক্টিভ ক্লজ, কারণ এটি টিচার হচ্ছে একটি নাউন এবং এই নাউনটি হচ্ছে প্রিন্সিপাল ক্লজের কমপ্লিমেন্ট হিসেবে ব্যবহৃত হয়েছে। তাহলে হু লিভস ইন লন্ডন এই অংশটুকু আসলে টিচারের জন্য ব্যবহৃত হয়েছে, সেজন্য এটা অ্যাডজেক্টিভ ফ্রেজ। আর কমপ্লিমেন্টকে কিভাবে মডিফাই করছে, কারণ রাকিবের কমপ্লিমেন্ট হচ্ছে টিচার, আর এই প্রিন্সিপাল ক্লজের কমপ্লিমেন্ট হচ্ছে টিচার, আর টিচারকে ডেসক্রাইব করছে হু লিভস ইন লন্ডন। আশা করি বুঝতে পেরেছি কীভাবে কমপ্লিমেন্টকে মডিফাই করতে পারে। এখানে দেখুন, এখানে হু লিভস ইন লন্ডন হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ, কারণ টিচার হচ্ছে নাউন প্লাস কমপ্লিমেন্ট। নাউন তো হতে হবে, নাউন বা প্রোনাউন তো হতেই হবে অ্যাডজেক্টিভ ক্লজ হতে গেলে। অ্যাডজেক্টিভ ক্লজ তো নাউন বা প্রোনাউনকে মডিফাই করে, সেজন্য নাউন বা কমপ্লিমেন্টকে মডিফাই বা ডেসক্রাইব করছে। আশা করি বুঝতে পেরেছেন। এখন দেখুন প্রেপোজিশনের অবজেক্ট হিসাবে কিভাবে অ্যাডজেক্টিভ ক্লজ মডিফাই করতে পারে। তারা একটা গ্রামে বাস করে।
যেটা খুব সুন্দর, ইংরেজি করলে হয়ে যাবে দে লিভ ইন আ ভিলেজ দ্যাট অর উইচ ইজ ভেরি বিউটিফুল। তো দেখুন এখানে ইন হচ্ছে একটা প্রেপোজিশন, আর এই প্রেপোজিশনের পরে যখন কোনো শব্দ থাকবে সেটি হচ্ছে প্রেপোজিশনের অবজেক্ট। প্রেপোজিশনের অবজেক্ট হচ্ছে ভিলেজ, আর এই ভিলেজকে তথ্য দিচ্ছে এইটুকু যে উইচ বা দ্যাট ইজ ভেরি বিউটিফুল, যেটা খুবই সুন্দর, যেটা খুবই সুন্দর, এটা ভিলেজকে ডেসক্রাইব করছে বা ভিলেজকে মডিফাই করছে। এই ভিলেজ কিন্তু কি, এই প্রিন্সিপাল ক্লজের কি, ভিলেজ হচ্ছে এই প্রেপোজিশনের অবজেক্ট। প্রেপোজিশনের পরে যেই শব্দটা থাকবে সেটা হচ্ছে প্রেপোজিশনের অবজেক্ট। প্রেপোজিশনের অবজেক্টকে কীভাবে মডিফাই করছে অ্যাডজেক্টিভ ক্লজ, আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট আরেকটি সেন্টেন্স দেখুন, সে একটা বেঞ্চের উপর বসেছিল যেটা খুবই ঝুঁকিপূর্ণ ছিল। তাহলে হি ওয়াজ সিটিং অন আ বেঞ্চ, দেখুন এখানে অন হচ্ছে প্রেপোজিশন, তারপরেই প্রেপোজিশনের অবজেক্ট হচ্ছে আ বেঞ্চ, একটা বেঞ্চের উপর বসেছিল। আর দ্যাট অর উইচ ওয়াজ ভেরি রিস্কি, যেটা খুবই ঝুঁকিপূর্ণ ছিল, এই অংশটুকু কিন্তু বেঞ্চকে ডেসক্রাইব করছে। সেজন্য আর বেঞ্চটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজের প্রেপোজিশনের অবজেক্ট, সেজন্য প্রেপোজিশনের অবজেক্টকেও এই অ্যাডজেক্টিভ ক্লজ মডিফাই করতে পারে। আশা করি বুঝতে পেরেছেন যে যেটা খুবই ঝুঁকিপূর্ণ ছিল এই অংশটুকু কিন্তু বেঞ্চকেই ডেসক্রাইব করছে। আর বেঞ্চ হচ্ছে একটি নাউন, আর নাউনকে ডেসক্রাইব করলেই সেটি হয়ে যাবে অ্যাডজেক্টিভ ক্লজ। আর অ্যাডজেক্টিভ ক্লজ এখানে প্রিন্সিপাল ক্লজের যে প্রেপোজিশনের অবজেক্টকে কিভাবে মডিফাই করছে, আশা করি বুঝতে পেরেছেন। ভিউয়ার্স, এখন দেখবেন রিলেটিভ প্রোনাউন্স অথবা রিলেটিভ অ্যাডভার্বস ওয়াই, ওয়েন, ওয়্যার এবং হাউ দিয়ে কিভাবে অ্যাডজেক্টিভ ক্লজ তৈরি করা যায়। যেমন আমি জানি কেন তুমি এখানে এসেছো, এটা হয়ে যাবে আই নো ওয়াই ইউ হ্যাভ কাম হিয়ার। এটা কিন্তু নাউন ক্লজ অ্যাজ দ্য অবজেক্ট অফ নো। তো ভিউয়ার্স, আপনারা জানেন যে নাউন ক্লজটা হচ্ছে কোনো ভার্বের অবজেক্ট হিসাবে যখন কোনো শব্দগুচ্ছ থাকবে সেটা নাউন ক্লজ, কারণ অবজেক্ট হিসাবে কিন্তু নাউন বসতে পারে। এখানে কিন্তু কোনো অ্যান্টিসিডেন্ট উল্লেখ নেই, শুধু বলা হচ্ছে আই নো ওয়াই ইউ হ্যাভ কাম হিয়ার, আমি জানি কেন তুমি এখানে এসেছো। কেন তুমি এখানে এসেছো আমি জানি। তো এখানে এই অ্যাডজেক্টিভ ক্লজ হতে গেলে অবশ্যই নাউন বা প্রোনাউনকে মডিফাই করতে হবে, কিন্তু এই ওয়াই ইউ হ্যাভ কাম হিয়ার এটা কিন্তু কোনো নাউনকে মডিফাই করছে না। আমি জানি কেন, কি জানি, যদি আমরা প্রশ্ন করি কি জানি, তাহলে উত্তরই হচ্ছে যে কেন তুমি এখানে এসেছো। এই অংশের আগে কোনো নাউন নেই যে কোনো নাউনকে মডিফাই করছে, আর কোনো নাউনকে মডিফাই যখন করছে না তখন সেটি অবশ্যই অ্যাডজেক্টিভ ক্লজ নয়। সেজন্য ওয়াই ইউ হ্যাভ কাম হিয়ার এটি নাউন ক্লজ, কারণ হচ্ছে এই নো ভার্বের অবজেক্ট হিসেবে কাজ। কি জানি উত্তর হচ্ছে কেন তুমি এখানে এসেছো। কি বা কাকে দিয়ে, ভার্বকে যখন আমরা কি বা কাকে দিয়ে প্রশ্ন করে উত্তর পাবো সেটি হচ্ছে অ্যাডজেক্টিভ, কি বা কাকে দিয়ে প্রশ্ন করে উত্তর পাবো সেটি হচ্ছে অবজেক্ট। আর এইখানে নো ভার্বের অবজেক্ট হিসাবে এই অংশটুকু ব্যবহৃত হচ্ছে যে ওয়াই ইউ হ্যাভ কাম হিয়ার, এটা অবজেক্ট, নো ভার্বের অবজেক্ট, আর অবজেক্ট হিসেবে ব্যবহৃত হলে সেটি নাউন ক্লজ। কিন্তু এই ক্লজকে আপনি অ্যাডজেক্টিভ ক্লজও করতে পারেন যদি আপনি এইভাবে লেখেন যে আমি কারণটা জানি কেন তুমি এখানে এসেছো। আমি কারণটা জানি কেন তুমি, কারণও লিখেছেন তারপর আবার কেনও লিখেছেন। তাহলে ইংরেজি করলে হয়ে যাবে এরকম যে আই নো দ্য রিজন, আমি কারণটা জানি, হোয়াই ইউ হ্যাভ কাম হিয়ার, কেন তুমি এখানে এসেছো। এটা অ্যাডজেক্টিভ ক্লজ অ্যাজ মডিফাইং দ্য নাউন রিজন। দেখুন এখানেও হোয়াই ইউ হ্যাভ কাম হিয়ার, এখানেও হোয়াই ইউ হ্যাভ কাম হিয়ার, কেন তুমি এখানে এসেছো। এখানে হোয়াইয়ের আগে কোনো নাউন নেই, কিন্তু এখানে হোয়াইয়ের আগে রিজন একটি নাউন রয়েছে, সেজন্য এটা নাউনকে ডেসক্রাইব করছে, রিজনকে ডেসক্রাইব করছে, হোয়াই ইউ হ্যাভ কাম হিয়ার। সেজন্য অ্যাডজেক্টিভ ক্লজ এখানে রিজনকে মডিফাই করছে বলে এটি অ্যাডজেক্টিভ ক্লজ। আশা করি বুঝতে পেরেছেন। আর এটি অবজেক্ট হিসেবে, নো ভার্বের অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে, সেজন্য এটি নাউন ক্লজ। এখন এখানে ওয়াই শব্দটা দ্য রিজন ফর হুইচ বোঝাচ্ছে, দ্য রিজন ফর হুইচ। তো ভিউয়ার্স, আপনারা জানেন যে ওয়াই এখানে রিলেটিভ অ্যাডভার্বও বলা যাবে, আবার এটাকে আপনি রিলেটিভ প্রোনাউনও বলতে পারেন, যেটি ক্যামব্রিজ ডিকশনারি থেকে নোটটি দেখেছেন। কারণ এই ওয়াই মানে দ্য রিজন ফর হুইচ, এই ফর হুইচ এর পরিবর্তে
ওয়াই ব্যবহার করা হয়েছে, সেজন্যই কিন্তু এটি রিলেটিভ প্রোনাউন বলা যেতে পারে, রিলেটিভ প্রোনাউন। এখন সেজন্য বলা যেতে পারে আই নো দ্য রিজন ফর উইচ ইউ হ্যাভ কাম হিয়ার। আমি কারণটা জানি যার জন্য তুমি এখানে এসেছো। তাহলে এখানে যে বিষয়টি বোঝাতে যাচ্ছি সেটা হচ্ছে যে আমি জানি কেন তুমি এখানে এসেছো, আই নো ওয়াই ইউ হ্যাভ কাম হিয়ার। এটা নাউন ক্লজ, কারণ ওয়াই ইউ হ্যাভ কাম হিয়ার এটি এই নো ভার্বের অবজেক্ট হিসেবে কাজ করছে। আর আই নো দ্য রিজন ওয়াই ইউ হ্যাভ কাম হিয়ার এটা অ্যাডজেক্টিভ ক্লজ, কারণ এই শব্দগুচ্ছর মধ্যে সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব রয়েছে এবং এই শব্দগুচ্ছ নাউনকে মডিফাই করছে, রিজনকে মডিফাই করছে, সেজন্য রিজন একটি নাউন, সেজন্য এই ওয়াই ইউ হ্যাভ কাম হিয়ার এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। আর এখানে ওয়াই শব্দটা আসলে দ্য রিজন ফর উইচ বোঝাচ্ছে, সেজন্য এই সেন্টেন্সটিকে এভাবে বলা যেতে পারে আই নো দ্য রিজন ফর উইচ ইউ হ্যাভ কাম হিয়ার। এই ফর উইচের জন্যই ওয়াই ব্যবহার করা হয়েছে, সেজন্য এটাকে রিলেটিভ প্রোনাউন বলা যেতে পারে। তো ভিউয়ার্স, আশা করি বুঝতে পেরেছেন। এখন আরও কিছু এক্সাম্পলস দেখুন। অর্থাৎ এই রিলেটিভ প্রোনাউন্স অথবা অ্যাডভার্বস এর পূর্বে যদি কোনো নাউন অথবা অ্যান্টিসিডেন্ট থাকে তাহলে অ্যাডজেক্টিভ ক্লজ। এই রিলেটিভ প্রোনাউন যেগুলো রয়েছে ওয়াই, ওয়েন, ওয়্যার, হাউ, এইগুলোর আগে যদি কোনো নাউন অর্থাৎ এই রিলেটিভ প্রোনাউনের অ্যান্টিসিডেন্ট হিসেবে যদি কোনো নাউন থাকে তাহলে সেটা অ্যাডজেক্টিভ ক্লজ। যেমন ওয়েনের ক্ষেত্রে আমরা বলতে পারি দ্য টাইম ওয়েন অথবা আ টাইম ওয়েন। দেখুন ওয়েনের আগে অ্যান্টিসিডেন্ট রয়েছে আ টাইম। আবার দ্য ইয়ার ওয়েন, এই ওয়েনের আগে দ্য ইয়ার অ্যান্টিসিডেন্ট বা নাউন রয়েছে। দ্য ডে ওয়েন, দ্য মোমেন্ট ওয়েন। এরকম যদি এই ওয়েনের আগে দ্য মোমেন্ট, দ্য ডে, দ্য ইয়ার, দ্য টাইম এগুলো যদি থাকে তাহলে বুঝবেন যে সেটা হচ্ছে এই শব্দটা হচ্ছে এর আগে অ্যান্টিসিডেন্ট রয়েছে, এবং এটি অ্যান্টিসিডেন্ট থাকলে সেটা বুঝবেন যে সেই যে সেন্টেন্সে এরকম থাকবে সেটা বুঝবেন যে সেটি অ্যাডজেক্টিভ ক্লজ। আবার যদি এরকম থাকে যে ওয়্যারের ক্ষেত্রে এরকম থাকতে পারে অ্যান্টিসিডেন্ট দিয়ে তারপর ওয়্যার লিখতে পারে, যে দ্য প্লেস ওয়্যার, দ্য কান্ট্রি ওয়্যার, দ্য অফিস ওয়্যার, দ্য শপ ওয়্যার, এরকম বলা যেতে পারে। দেখুন ওয়্যারের আগে কান্ট্রি, ওয়্যারের আগে অফিস, ওয়্যারের আগে শপ, তারপরে ওয়্যারের আগে প্লেস। আবার ওয়াই, দ্য রিজন ওয়াই, অ্যান আইডিয়া ওয়াই, দ্য ইনফরমেশন ওয়াই। তো দেখুন এই ওয়াইয়ের আগে রিজন, আইডিয়া, ইনফরমেশন অ্যান্টিসিডেন্ট রয়েছে। আবার হাউ, দ্য ওয়ে হাউ, দ্য প্রসেস হাউ, এরকম হাউ এর আগে প্রসেস ওয়ে রয়েছে। তাহলে এখানে যে বিষয়টি বোঝাতে যাচ্ছে সেটা হচ্ছে এইগুলো তো রিলেটিভ প্রোনাউন বা রিলেটিভ অ্যাডভার্বস যেটাই বলেন না কেন, এর আগে যদি এরকম অ্যান্টিসিডেন্ট থাকে তাহলে বুঝবেন যে সেটি অ্যাডজেক্টিভ ক্লজের কাজ করছে, অ্যাডজেক্টিভ ক্লজ, কারণ এটা নাউনকে এই অংশটুকু ডেসক্রাইব করবে। যেমন প্র্যাকটিক্যালি দেখুন যে দোকানে সে বসে আছে সেটা ছোট, তাহলে দ্য শপ ওয়্যার হি ইজ সিটিং ইজ স্মল, দ্য শপ ওয়্যার হি ইজ সিটিং ইজ স্মল। তো এখানে ওয়্যার হি ইজ সিটিং এটা তো একগুচ্ছ শব্দ, তাহলে এটা কাকে ডেসক্রাইব করছে? শপকে। দেখুন যে দোকানে সে বসে আছে, দ্য শপ ওয়্যার হি ইজ সিটিং, এই ওয়্যার হি ইজ সিটিং এটা শপকে ডেসক্রাইব করছে, সেজন্য ওয়্যার হি ইজ সিটিং হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ ক্লজ, কারণ শপকে ডেসক্রাইব করছে। এই সেন্টেন্সটিকে এভাবে লেখা যেতে পারে দ্য শপ অ্যাট উইচ হি ইজ সিটিং ইজ স্মল। তো আপনারা দেখেছেন যে ওয়্যার ক্ষেত্রে অ্যাট উইচও ব্যবহার করতে পারেন, যে দ্য শপ অ্যাট উইচ, যে দোকানে হি ইজ সিটিং সে বসে আছে, ইজ স্মল। তো যখন আমরা প্রেপোজিশন, যখন এই রিলেটিভ প্রোনাউনের আগে যখন প্রেপোজিশন বসাবো তখন কিন্তু সেখানে দ্যাট ব্যবহার করা যাবে না। আপনি যদি এরকম বলেন যে দ্য শপ অ্যাট দ্যাট হি ইজ সিটিং ইজ স্মল, এখানে কিন্তু এই উইচের স্থানে আপনি দ্যাট ব্যবহার করতে পারবেন না, কারণ হচ্ছে যখন প্রেপোজিশন ব্যবহার করব তখন কিন্তু সেখানে উইচ ব্যবহার করতে হবে। এই বিষয়ে রিলেটিভ প্রোনাউনের ওপরে বিস্তারিত ক্লাস আপলোড করেছি, সেই ক্লাসগুলো খুবই বিস্তারিত এবং খুবই ইফেক্টিভ। সেই ক্লাসগুলো আপনারা আমার প্লেলিস্ট, বেসিক গ্রামারের প্লেলিস্ট থেকে দেখে রাখবেন, তাহলে আরও সহজ হয়ে যাবে বোঝা এই বিষয়গুলি। তাহলে দ্য শপ অ্যাট উইচ হি ইজ সিটিং ইজ স্মল, অ্যাট উইচ হি ইজ সিটিং
এই ওয়্যার হি ইজ সিটিংয়ের পরিবর্তে আমরা লিখতে পারি অ্যাট উইচ হি ইজ সিটিং ইজ স্মল। এখানে দ্যাট ব্যবহার করা যাবে না, কিন্তু এগুলো সবই অ্যাডজেক্টিভ ক্লজ, কারণ সবকে ডেসক্রাইব করছে। বলা যেতে পারে যে দেশে আমরা বাস করি সেটা বাংলাদেশ। দ্য কান্ট্রি ওয়্যার উই লিভ ইজ বাংলাদেশ। এখানে দেখুন ওয়্যার উই লিভ, এখানে দেখেছেন যে ওয়্যার এই রিলেটিভ প্রোনাউন বা রিলেটিভ অ্যাডভার্বের আগে কিন্তু অ্যান্টিসিডেন্ট রয়েছে, সেজন্য এই ওয়্যার উই লিভ এই অংশটুকু আসলে কান্ট্রিকে মডিফাই করছে, সেজন্য এই অংশটুকু হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। আবার এটাকে এভাবে লেখা যেতে পারে দ্য কান্ট্রি ইন উইচ উই লিভ ইজ বাংলাদেশ। যে দেশে আমরা বাস করি সেটা বাংলাদেশ। এখানে উইচের পরিবর্তে আপনি দ্যাট ব্যবহার করতে পারবেন না, কারণ প্রেপোজিশন যদি রিলেটিভ প্রোনাউনের আগে ব্যবহার করা হয় সেখানে কিন্তু সেখানে আমরা দ্যাট ব্যবহার করতে পারবো না, সেখানে উইচ ব্যবহার করতে হবে। তাহলে দ্য কান্ট্রি ওয়্যার উই লিভ ইজ বাংলাদেশ, যে দেশে আমরা বাস করি সেটা বাংলাদেশ। আর দ্য কান্ট্রি ইন উইচ উই লিভ ইজ বাংলাদেশ। এখানে দ্য কান্ট্রি ওয়্যার উই লিভ ইনও ব্যবহার করা যাবে, দ্য কান্ট্রি ওয়্যার উই লিভ ইন ইজ বাংলাদেশ, অথবা দ্য কান্ট্রি ইন উইচ উই লিভ ইজ বাংলাদেশ। তাহলে ওয়্যার উই লিভ, ইন উইচ উই লিভ, এই দুটি অ্যাডজেক্টিভ ক্লজ, কারণ এই দুটি অংশই কান্ট্রিকে ডেসক্রাইব করছে। তাহলে ওয়্যার অ্যাট উইচ বা ওয়্যার অ্যাট উইচ এর আগে যদি অ্যান্টিসিডেন্ট থাকে তাহলে বুঝবেন সেটি অ্যাডজেক্টিভ ক্লজ। আর প্রেপোজিশন ব্যবহার করলে সেখানে উইচ ব্যবহার করব, সেখানে আমরা দ্যাট ব্যবহার করতে পারবো না। আশা করি বুঝতে পেরেছেন। আরও কিছু এক্সাম্পলস দেখুন, যেমন সেই দিনগুলো চলে গেছে যখন আমি সারা রাত জেগে থাকতে পারতাম। তাহলে সেই দিনগুলো চলে গেছে, গন আর দ্য ডেইজ, সে দিনগুলো আর নেই, সে দিনগুলো একেবারে চলে গেছে। ওয়েন, যখন আই কুড স্টে আপ অল নাইট, যখন আমি সারা রাত জেগে থাকতে পারতাম। এখানে ওয়েনের আগে দেখুন দ্য ডেইজ অ্যান্টিসিডেন্ট রয়েছে, সেজন্য ওয়েন আই কুড স্টে আপ অল নাইট এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। আশা করি বুঝতে পেরেছেন। একটা সময় ছিল যখন সে কঠোর পরিশ্রম করত। দেয়ার ওয়াজ এ টাইম, একটা সময় ছিল, ওয়েন, যখন হি ইউজ টু ওয়ার্ক হার্ড, যখন সে কঠোর পরিশ্রম করতো। তো দেখুন এখানে ওয়েনের আগে আর টাইম ওয়েন, কিছুক্ষণ আপনারা দেখেছেন যে ডে ওয়েন, টাইম ওয়েন এরকম যদি থাকে তাহলে দেখুন ওই ওয়েনের আগে অ্যান্টিসিডেন্ট রয়েছে যে আ টাইম, এবং এটি নাউন রয়েছে। তাহলে এই টাইমকে ডেসক্রাইব করছে ওয়েন হি ইউজ টু ওয়ার্ক হার্ড। একটা সময় ছিল যখন সে কঠোর পরিশ্রম করত, অতীতের অভ্যাস করত, সেজন্য ইউজ টু। আর ওয়েন হি ইউজ টু ওয়ার্ক হার্ড এই অংশটুকু আসলে টাইমকে ডেসক্রাইব করছে, সেজন্য এই ওয়েনের আগে অ্যান্টিসিডেন্ট রয়েছে বলে ওয়েন হি এই নাউনকে মডিফাই করছে। টাইম হচ্ছে নাউন এবং এটি অ্যান্টিসিডেন্ট, এই জন্য এটিকে মডিফাই করছে। দেয়ার ওয়াজ এ টাইম ওয়েন হি ইউজ টু ওয়ার্ক হার্ড, যেহেতু রিলেটিভ প্রোনাউন ধরলে এটি অ্যান্টিসিডেন্ট। নেক্সট, 1971 সাল হচ্ছে সেই বছর যখন তার বাবাকে হত্যা করা হয়েছিল। তাহলে 1971 ইজ দ্য ইয়ার ওয়েন হিজ ফাদার ওয়াজ কিল্ড। তাহলে ওয়েনের আগে দ্য ইয়ার রয়েছে, নাউন রয়েছে, সেজন্য ওয়েন হিজ ফাদার ওয়াজ কিল্ড, যখন তার বাবাকে হত্যা করা হয়েছিল। এই অংশটুকুই আসলে এই ইয়ারকে মডিফাই করছে, সেজন্য এটা অ্যাডজেক্টিভ ক্লজ। নেক্সট, যেদিনে সে জন্মগ্রহণ করেছিল সেটা ছিল রবিবার। তাহলে দ্য ডে ওয়েন হি ওয়াজ বর্ন ওয়াজ সানডে, দ্য ডে অন উইচ। তো দেখুন এখানে দ্য ডে ওয়েন এটাকে লেখা যেত দ্য ডে অন উইচ হি ওয়াজ বর্ন ওয়াজ সানডে, যেদিনে সে জন্মগ্রহণ করেছিল সেটা ছিল রবিবার। তো এখন ওয়েন হি ওয়াজ বর্ন এই অংশটুকু সাবজেক্ট ফাইন অ্যাডভার্ব রয়েছে, এই অংশটুকু শব্দগুচ্ছ, এবং এই শব্দগুচ্ছ এটি ক্লজ আর কি। এখন এই ক্লজটি কাকে মডিফাই করছে? ডেকে মডিফাই করছে। আর ডে হচ্ছে একটি নাউন, নাউনকে তথ্য দিবে যেই শব্দগুচ্ছ সেটি তো অ্যাডজেক্টিভ ক্লজ, খুব সহজ ব্যাপার। তা দেখুন এইগুলোর আগে দেখুন রয়েছে ডেইজ, টাইম, ইয়ার, ডে, সে কারণে কিন্তু এইগুলোকে এই ডেকে, টাইমকে, ইয়ারকে, ডেকে এই শব্দগুচ্ছগুলো মডিফাই করছে, সেজন্য এইগুলো অ্যাডজেক্টিভ ক্লজ। তারপর দেখুন আমি উপায়টা জানি না
যেভাবে সে অসম্ভবকে সম্ভব করেছিল। তাহলে আই ডোন্ট নো দ্য ওয়ে হাউ হি মেড দ্য ইম্পসিবল পসিবল, হাউ হি মেড দ্য ইম্পসিবল পসিবল। হাউ, এই হাউ এর আগেও দেখুন ওয়ে রয়েছে, নাউন রয়েছে, সেজন্য এটি এই হাউ হি মেড দ্য ইম্পসিবল পসিবল, ইম্পসিবলকে সে কীভাবে পসিবল করেছিল সেই এই অংশটুকু ওয়েকে মডিফাই করছে, সেজন্য এই ওয়ে এখানে নাউন, সেজন্য এটা অ্যাডজেক্টিভ ক্লজ। আবার তুমি কি পদ্ধতিটা জানো যেভাবে সে এই কাজে সফল হয়েছে, তুমি কি পদ্ধতিটা জানো যেভাবে সেই কাজে সফল হয়েছে, প্রশ্নবোধক চিহ্ন হবে, সরি। তো দেখুন, ডু ইউ নো দ্য প্রসেস, তুমি কি পদ্ধতিটা জানো, হাউ হি হ্যাজ সাকসিডেড ইন দিস ওয়ার্ক, তুমি কি পদ্ধতিটা জানো, সেজন্য ডু ইউ নো দ্য প্রসেস, তুমি কি পদ্ধতিটা জানো, হাউ যেভাবে সে এই কাজে সফল হয়েছে। এখন এই হাউ দেখুন, হাউ এর আগেও প্রসেস রয়েছে, নাউন রয়েছে, সেজন্য এই প্রসেসকে মডিফাই করছে বলেই এটা হয়ে যাচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। নেক্সট, সে যে কারণে সে জীবনে ব্যর্থ হয়েছে সেটা আমাদের অজানা। তাহলে দ্য রিজন ওয়াই হি হ্যাজ ফেইলড ইন লাইফ ইজ আননোন টু আজ। এই যে ওয়াই হি হ্যাজ ফেইলড ইন লাইফ, এই অংশটুকু কিন্তু রিজনকে ডেসক্রাইব করছে, সেজন্য রিজন হচ্ছে একটি নাউন। এখানেও দেখুন ওয়ে, হাউ এর আগে ওয়ে নাউন রয়েছে, হাউ এর আগে প্রসেস নাউন রয়েছে, ওয়াই এর আগে রিজন রয়েছে। তাহলে এইগুলো হচ্ছে অ্যান্টিসিডেন্ট, অথবা অ্যান্টিসিডেন্ট হচ্ছে নাউন। সেজন্য এই অংশগুলো রিজনকে, প্রসেসকে, ওয়াইকে মডিফাই করছে বলেই এগুলো অ্যাডজেক্টিভ ক্লজ। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট, এখন কনফিউশন দূর করা যাক। যেমন দ্য নিউজ দ্যাট হি হ্যাজ হার্ড ইজ ফলস, এটা অ্যাডজেক্টিভ ক্লজ। কিন্তু দ্য নিউজ দ্যাট হি হ্যাজ ডাইড ইজ ফলস, এটা নাউন ক্লজ। তো কেন এটা অ্যাডজেক্টিভ ক্লজ, কেন এটা নাউন ক্লজ? তার কারণটা হচ্ছে যে এখানে প্রথম সেন্টেন্স যেটা আছে, সেই সেন্টেন্সে সে যেটা শুনেছে এটা কোনো সংবাদ নয়, বরং নিউজকে মডিফাই করছে। দেখুন, এই অংশটুকু যদি বলি যে দ্যাট হি হ্যাজ হার্ড, তো দ্যাট হি হ্যাজ হার্ড, এটা কি কোনো সংবাদ যে সে যেটা শুনেছে, সে যে সংবাদটা শুনেছে সেটা মিথ্যা? এখানে এই দ্যাট হি হ্যাজ হার্ড আসলে তো কোনো সংবাদ না, সে যা শুনেছে, কিন্তু কি শুনেছে সেটা কিন্তু উল্লেখ নেই, সংবাদটা উল্লেখ নেই। সেজন্য বরং নিউজের পরিপূরক নয়, বরং এই নিউজকে ডেসক্রাইব করছে, সেজন্যই কিন্তু এটা অ্যাডজেক্টিভ ক্লজ। আর দ্বিতীয় সেন্টেন্সে সে যে মারা গিয়েছে এটাই হচ্ছে সংবাদ। এই নিউজ আর দ্যাট হি হ্যাজ ডাইড, এটাই হচ্ছে অরিজিনাল সংবাদ, যে সে যে মারা গিয়েছে সেটা মিথ্যা। সেজন্য এটা দেখুন, এটি নাউনের অ্যাপোজিটিভ, তার মানে এই দ্য নিউজ আর দ্যাট হি হ্যাজ ডাইড এটা একই। সেজন্য এই দ্য নিউজকে এটা মডিফাই করছে না, বরং এই নিউজকে এটা অ্যাপোজিটিভ হিসেবে কাজ করছে, আর এখানে মডিফাই করছে। কারণ এই নিউজ আর দ্যাট হি হ্যাজ ডাইড, সে মারা গিয়েছে, এটাই হচ্ছে সংবাদ, কিন্তু এখানে সে যা শুনেছে এটা কিন্তু সংবাদ নয়, বরং ডেসক্রাইব করছে বা মডিফাই করছে, আর নিউজটাই হচ্ছে সে মারা গিয়েছে। সেজন্যই এটা নিউজের অ্যাপোজিটিভ। তো আপনারা জানেন অ্যাপোজিটিভ হিসেবে ব্যবহৃত হলে সেটি হয়ে যাবে নাউন ক্লজ। সেজন্যই কিন্তু দ্যাট হি হ্যাজ ডাইড এটা হচ্ছে নাউন ক্লজ। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট, অ্যাডজেক্টিভ অথবা রিলেটিভ ক্লজের কিছু এক্সাম্পলস দেখুন। এখন কিছু এক্সাম্পলস দেখুন যেগুলো বিভিন্ন প্রতিযোগিতার জন্য খুবই গুরুত্বপূর্ণ। 1, আই ডোন্ট লাইক দ্য পিপল হু আর আনটাইডি, পিপলকে মডিফাই করছে, আমি সেই সমস্ত লোকজনকে পছন্দ করি না যারা অপরিচ্ছন্ন। তাহলে এই যারা অপরিচ্ছন্ন এটা পিপলকে ডেসক্রাইব করছে, সেজন্য এটা অ্যাডজেক্টিভ ক্লজ। আর 2, দিস ইজ দ্য পেন দ্যাট অর উইচ আই লস্ট ইয়েস্টারডে, এই হচ্ছে সেই কলম যেটি আমি গতকালকে হারিয়েছিলাম।
তাহলে এই দ্যাট অর উইচ আই লস্ট ইয়েস্টারডে এই অংশটুকু পেনকে ডেসক্রাইব করছে। পেন হচ্ছে নাউন, সেজন্য এটা অ্যাডজেক্টিভ ক্লজ। 3. দিস ইজ দ্য প্লেস ওয়্যার আই ওয়াজ বর্ন। ওয়্যার আই ওয়াজ বর্ন এটা প্লেসকে ডেসক্রাইব করছে, সেজন্য এটা অ্যাডজেক্টিভ ক্লজ। দিস ইজ দ্য বয় হু ডিড ইট এই হচ্ছে সেই বালক যে এটা করেছিল। এই যে এটা করেছিল বয়কে ডেসক্রাইব করছে, সেজন্য এটা অ্যাডজেক্টিভ ক্লজ। আই নো দ্য রিজন ওয়াই হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক। আমি জানি কেন সেই কাজটি করেছে। এই কেন সেই কাজটি করেছে এটা রিজনকে ডেসক্রাইব করছে বা মডিফাই করছে, সেজন্য এটা অ্যাডজেক্টিভ ক্লজ। দ্য হাউস আই লিভ ইন বিলংস টু মাই ফাদার। এখানে কিন্তু অনেক সময় ওয়্যারটাকে সাইলেন্ট রাখা হয়। দ্য হাউস আই লিভ ইন মানে যে বাড়িতে আমি বাস করি, বিলংস টু মাই ফাদার সেটা আমার বাবার। দ্য হাউস বিলংস টু মাই ফাদার এটা প্রিন্সিপাল ক্লজ, আর আই লিভ ইন বা ওয়্যার আই লিভ ইন এটা সাবঅর্ডিনেট ক্লজ, আর ওয়্যার আই লিভ ইন বা আই লিভ ইন এটা হাউসকে মডিফাই। আর হাউস হচ্ছে নাউন, নাউনের জন্য এই তথ্যটি দেওয়া হয়েছে, সেজন্য এটি অ্যাডজেক্টিভ ক্লজ। আই ডোন্ট নো দ্য ওয়ে হাউ হি ডিড ইট। হাউ হি ডিড ইট এর আগে দ্য ওয়ে নাউন রয়েছে, সেজন্য হাউ হি ডিড ইট। আমি পদ্ধতিটা জানি না বা আমি উপায়টা জানি না কিভাবে সেটা করেছিল। এই কীভাবে সেটা করেছিল এই উপায়কে মডিফাই করছে, সেজন্য এটা অ্যাডজেক্টিভ ক্লজ। 8. দ্য নিউজ দ্যাট ইউ হার্ড ইয়েস্টারডে ইজ নোন টু মি। যে সংবাদটা তুমি গতকাল শুনেছিলে সেটা সবার জানা। এখন যে সংবাদটা তুমি গতকাল শুনেছিলে এটা এই নিউজকে মডিফাই করছে। সংবাদটা কি সেটা উল্লেখ নেই, কিন্তু সেজন্য এটি নিউজকে ডেসক্রাইব করছে, সেজন্য দ্যাট ইউ হার্ড ইয়েস্টারডে এটা অ্যাডজেক্টিভ ক্লজ, যেহেতু নিউজকে মডিফাই বা ডেসক্রাইব করছে। নাম্বার 9. দ্য গার্ল হুম ইউ মেট ইন দ্য হসপিটাল ইজ মাই কাজিন। এখানে যে মেয়ের সাথে তুমি হসপিটালে দেখা করেছিলে সে আমার কাজিন। এখন দেখুন হুম ইউ মেট ইন দ্য হসপিটাল এই অংশটুকু, এই শব্দগুচ্ছ যেখানে সাবজেক্ট এবং ভার্বের সমন্বয় রয়েছে, এটাই গার্লকে মডিফাই করছে, সেজন্য এটি অ্যাডজেক্টিভ ক্লজ। সবসময় দেখুন নাউন ফলো করুন। দ্য পিপল, দ্য পেন, দ্য প্লেস, দ্য বয়, দ্য রিজন, হাউস, ওয়ে, নিউজ, গার্ল এগুলো অ্যাডজেক্টিভ ক্লজ। এর পরের অংশটুকু হচ্ছে পাশাপাশি থেকেই মডিফাই করাতে হয় আর কি। নেক্সট 10. ইউ হ্যাড বেটার লিভ দ্য জব দ্যাট আর উইচ ইউ আর হোল্ডিং। তোমার এই চাকরিটা ছেড়ে দেওয়াই ভালো যেটা তুমি ধরে আছো। এখন এই যে দ্যাট আর উইচ ইউ আর হোল্ডিং এটা জবকে, আবারও দেখুন নাউন জবকে মডিফাই করছে, সেজন্য এটা অ্যাডজেক্টিভ ক্লজ। আর 11. দ্য ম্যান টু হুম আই স্পোক অন দ্য টেলিফোন ইজ ইল। তো টু হুম আই স্পোক অন দ্য টেলিফোন যার সাথে আমি টেলিফোনে কথা বলেছিলাম সেই লোকটা অসুস্থ। এখানে দেখুন এই টু হুম আই স্পোক অন দ্য টেলিফোন এই অংশটুকু ম্যানকে ডেসক্রাইব করছে, সেজন্য এটা অ্যাডজেক্টিভ ক্লজ। 12. দিস ইজ দ্য বুক অ্যাবাউট উইচ আই টোল্ড ইউ। এই হচ্ছে সেই বই যার সম্পর্কে আমি তোমাকে বলেছিলাম। এখানে যেহেতু আপনারা জানেন যে প্রেপোজিশন যদি বসে রিলেটিভ প্রোনাউনের আগে, সেখানে কিন্তু আমরা দ্যাট ব্যবহার করতে পারবো না, সেখানে ব্যবহার করতে হবে উইচ। সেজন্য অ্যাবাউট উইচ আই টোল্ড ইউ যেটা সম্পর্কে আমি তোমাকে বলেছিলাম এই অংশটুকু কিন্তু বুককে ডেসক্রাইব করছে, বুককে। এটি হচ্ছে সেই বই যার সম্পর্কে আমি তোমাকে বলেছিলাম। তো যার সম্পর্কে আমি তোমাকে বলেছিলাম আসলে বই, সেজন্য এটা হচ্ছে বই সম্পর্কে বলেছিলাম, এই বইকে ডেসক্রাইব করছে, সেজন্য এটা অ্যাডজেক্টিভ ক্লজ। 13. দ্য বুক উইচ আই বরোড ফ্রম দ্য লাইব্রেরি ইজ ইন্টারেস্টিং। তো উইচ আই বরোড ফ্রম দ্য লাইব্রেরি যে বইটি আমি লাইব্রেরি থেকে ধার নিয়েছিলাম সেটা খুবই ইন্টারেস্টিং বা সেটি ইন্টারেস্টিং। তাহলে উইচ আই বরোড ফ্রম দ্য লাইব্রেরি এই অংশটুকু কিন্তু বুককে ডেসক্রাইব করছে বা মডিফাই করছে, সেজন্য এটা অ্যাডজেক্টিভ ক্লজ, যে বইটি আমি লাইব্রেরি থেকে নিয়েছিলাম। নেক্সট 14. হি ইজ আ লেকচারার হুম এভরিবডি রেসপেক্টস। তো সে একজন প্রভাষক যাকে সবাই ভালোবাসে। তো হুম এভরিবডি লাভস যাকে সবাই ভালোবাসে এই অংশটুকু কিন্তু লেকচারারকে ডেসক্রাইব বা মডিফাই করছে, যাকে সবাই ভালোবাসে, সেজন্য এটা লেকচারার যেহেতু নাউন আর নাউনকে ডেসক্রাইব করলে সেটি হয়ে যাবে অ্যাডজেক্টিভ ক্লজ, সাবজেক্ট
এভরিবডি হচ্ছে সাবজেক্ট আর রেসপেক্ট হচ্ছে ভার্ব, সাবজেক্ট ভার্বের সম্বন্ধে রয়েছে সেটা ক্লজ এবং এটি অ্যাডজেক্টিভ ক্লজ। নেক্সট 15 মাই ব্রাদার হু ওয়ার্কস ইন লন্ডন হ্যাজ কাম হোম। আমার ভাই যে লন্ডনে চাকরি করে সে বাড়ি এসেছে। তো আমার ভাই যেহেতু এখানে কমা দেওয়া হয়েছে, নন ডিফাইনিং রিলেটিভ ক্লজ বা নন রেস্ট্রিকটিভ রিলেটিভ ক্লজ করা হয়েছে, যেহেতু তার মানে হচ্ছে আমার একটি ভাই, সেজন্য কমার মধ্যে রাখা হয়েছে। ডিফাইন করার কোনো প্রয়োজন নেই, সেজন্য নন ডিফাইনিং রিলেটিভ ক্লজ, এক্সট্রা ইনফরমেশন, সেজন্য কমার মধ্যে রাখতে হবে। তো মাই ব্রাদার হু ওয়ার্কস ইন লন্ডন হ্যাজ কাম হোম, যে লন্ডনে কাজ করে বা লন্ডনে চাকরি করে, এই অংশটুকু কিন্তু মাই ব্রাদারকে ডেসক্রাইব করছে, সেজন্য এটা মাই ব্রাদার যেহেতু নাউন সেজন্য এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। আর দ্যাট বসানো যাবে না, যেহেতু আপনারা জানেন যে নন ডিফাইনিং রিলেটিভ ক্লজে ব্যক্তির পরিবর্তে সাধারণত হু বা দ্যাট উভয়ই ব্যবহার করা যায়, কিন্তু নন ডিফাইনিং রিলেটিভ ক্লজে সেখানে আমরা হুই ব্যবহার করব, দ্যাট ব্যবহার করব না। নেক্সট 16 দ্য হাউস দ্যাট ওয়াজ বিল্ট লাস্ট ইয়ার হ্যাজ কোল্যাপসড। যে বাড়িটা গত বছর নির্মিত হয়েছিল সেটা ধসে পড়েছে। তো দ্যাট ওয়াজ বিল্ট লাস্ট ইয়ার এটা কিন্তু হাউসকে মডিফাই করছে, সেজন্য এটা অ্যাডজেক্টিভ ক্লজ। 17 দিস ইজ আ গ্রামার বুক উইচ শুড বি রেড কেয়ারফুলি। এটা হচ্ছে একটি গ্রামার বই যেটি কেয়ারফুলি, খুবই সতর্কভাবে পড়া উচিত, যত্ন সহকারে, মনোযোগ সহকারে পড়া উচিত। তো এই যেটা কেয়ারফুলি পড়া উচিত এই অংশটুকু এই বুককে ডেসক্রাইব করছে বা বুককে মডিফাই করছে, সেজন্য এটা অ্যাডজেক্টিভ ক্লজ। নেক্সট 18 মাই ফাদার হ্যাজ বট আ কার উইচ লুকস গর্জাস। তো এখানে বলা হচ্ছে যে আমার বাবা একটি গাড়ি কিনেছে যেটি দেখতে গর্জাস। এখন এই উইচ লুকস গর্জাস এই অংশটুকু কারকে ডেসক্রাইব করছে, কার হচ্ছে একটি নাউন, সেজন্য এটি অ্যাডজেক্টিভ ক্লজ। তো ভিউয়ার্স, আশা করি বুঝতে পেরেছেন। তো যদি আপনাদের এই ক্লাসটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাঙ্কস এ লট এগেইন ফর ওয়াচিং দিস ক্লাস।